নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষে মূল বিষয় আজ দুটি। এক, রাজ্য মন্ত্রিসভার প্রথম সদস্য শ্যামাপদ বাবু, যাকে কালকে ইডি জেরা করেছে, তার কথার পরিপ্রেক্ষিতে আজ মুখ খুলেছেন সুদীপ্ত সেন। কিন্তু ক্রেতা এবং বিক্রেতার সুর যে ভিন্ন, মিলছে না, তার কারণ সুদীপ্ত সেন প্রশ্ন তুলেছেন টাকার অঙ্ক নিয়ে। আর ঠিক সেইখানেই প্রশ্ন যে কোন বাধ্যবাধকতায় প্রথম দিন থেকে লোকসানে চলা একটা কারখানা কিনতে হয় বাজার দরের থেকেও বিপুল বেশি টাকা দিয়ে। প্রশ্ন রয়েছে সেখানেও। আর সব থেকে বড় কথা, সুদীপ্ত সেন নাকি পাক অধিকৃত কাশ্মীরে চলে যেতে চেয়েছিলেন, আর তার সেই লুকিয়ে থাকার বিষয়টা নিয়ন্ত্রিত হয়েছিল কলকাতার প্রভাবশালী একটি অংশ থেকে। রাজনীতির সঙ্গে যুক্ত সেই অংশ, সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আজকে সিট জোরালো ধাক্কা খেলো হাইকোর্টে। তার কারণ মাননীয় বিচারপতি প্রশ্ন তুললেন যে কেন তাড়াহুড়ো করে আদালতকে না জানিয়ে চার্জশিট জমা দিল পারুই কাণ্ডে। সেই নিয়েই আমাদের আলোচনা। আমার একদিকে আছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তার পাশে রয়েছেন শীর্ষেন্দু সিনহা রায়, পারুই মামলার অন্যতম আইনজীবী, তার পাশে রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, তার পাশে রয়েছেন অধ্যাপক মইদুল ইসলাম। অন্যদিকে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং অধ্যাপক বিজন সরকার। আমি সরাসরি যাব একদম প্রথম যে অংশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, শ্যামাপদ মুখোপাধ্যায়, ক্রেতা এবং বিক্রেতার ভিন্ন সুর। শ্যামাপদ বাবু বলছেন যে টাকার অঙ্কের কথা, সুদীপ্ত সেন স্বয়ং ক্রেতা অন্য কথা বলছেন। দেখুন, টাকার অ্যামাউন্টটা ফিগার আউটটা তো আমি এক্ষুনি করতে পারছি না, কিন্তু আমি যখন ইডির কাছে ছিলাম সেটা তো আমি বলেছি। তবে উনি যেটা বলছেন সেটা নয়, তাতে অনেক বেশি টাকাই অ্যামাউন্ট আমরা দিয়েছিলাম। কোন লাভের আশায় বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের থেকে লোকসানে চলা সিমেন্ট কারখানা সুদীপ্ত সেন কিনেছিলেন, সেই অজ্ঞাত কারণের খোঁজের মধ্যেই এবার সিমেন্ট কারখানা বিক্রি করে বস্ত্রমন্ত্রী কত টাকা পেয়েছেন তা নিয়েও তৈরি হলো বিতর্ক। তার কারণ সুদীপ্ত সেনের এই চাঞ্চল্যকর দাবি, উনি যেটা বলছেন সেটা নয়, তাতে অনেক বেশি টাকাই অ্যামাউন্ট আমরা দিয়েছিলাম। 2,40,00,000 টাকার অনেক বেশি দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে লোকসানে চলা একটা কারখানা, অজানা কারণে মোটা টাকা দিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতার থেকে তা কিনে নিলেন সুদীপ্ত সেন। আপাত দৃষ্টিতে কারণটা অজানা হলেও বিরোধীরা কিন্তু দাবি করছেন লোকসানে চলা একটা কারখানা একটা লোক কেন কেনে তা সবারই জানা। হয় তার উপর প্রবল চাপ থাকে, নয়তো কারখানা কেনার বদলে তাকে অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যদিও বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায় কিন্তু এখন সুদীপ্ত সেনের সঙ্গে সেই বৈঠকের কথা পুরোপুরি মনেই করতে পারছেন না। কে কে সুদীপ্তর সঙ্গে বৈঠকে হাজির ছিল তাও তার স্মৃতিতে নেই। এমনকি এক ধাপ এগিয়ে তার দাবি তিনি নাকি সুদীপ্ত সেন কিংবা সারদা সম্পর্কে কিছুই জানতেন না। সুদীপ্ত সেনের ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করছিলেন, রিগার্ডিং দ্যাট আমার তো ওইসব জানা নেই, সারদা সম্পর্কেও জানা নেই। 2009 আমরা কেউই সারদাকে জানতাম না এইভাবে। একজন দাপুটে নেতা তার নিজের কারখানা বিক্রি করছেন, অথচ কাকে বিক্রি করছেন, তার কি ব্যবসা, এসব কিছুই জানেন না। বিরোধীরা কটাক্ষ করে বলছেন ইয়ে বাত কুছ হজম নেই হুই। এমনকি কারখানার দাম নিয়েও ক্রেতা ও বিক্রেতার গলায় ভিন্ন সুর। এটা এগ্রিমেন্টটা ছিল এবং বিক্রিটা হয়েছে 2.81 কোটি। আমি বারে বারে বলেছি, উনি বলতে পারেন, উনি তো গোটা দুনিয়ার সঙ্গে টাকার অ্যামাউন্টটা ফিগার আউটটা তো আমি এক্ষুনি করতে পারছি না, কিন্তু আমি যখন ইডির কাছে ছিলাম সেটা তো আমি বলেছি। তবে উনি যেটা বলছেন সেটা নয়, তাতে অনেক বেশি টাকাই অ্যামাউন্ট আমরা দিয়েছিলাম। 2,40,00,000 টাকার অনেক বেশি দেওয়া হয়েছে। যে কারখানা ঘিরে বিতর্কের সূত্রপাত, এক নজরে দেখে নেওয়া যাক তার ইতিহাস। বাঁকুড়ার বড়জোড়ার বেলবনিতে সিমেন্ট কারখানা গড়তে জমি কিনেছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। 2005 সালের 14 জুলাই ল্যান্ডমার্ক সিমেন্ট প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানার রেজিস্ট্রেশন হয়। ইডি সূত্রে খবর, প্রথম বছরই ওই সিমেন্ট কারখানায় 45,000 টাকা লোকসান হয়। পরে লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়ায় 8 লক্ষ টাকা। পরে শ্যামাপদ মুখোপাধ্যায়ের কাছ থেকে ওই সিমেন্ট কারখানা কেনেন সুদীপ্ত সেন। নাম বদলে হয় সারদা ল্যান্ডমার্ক সিমেন্ট প্রাইভেট লিমিটেড। আর এখন এই কারখানা ঘিরেই বিতর্ক। এবিপি আনন্দ। সুজনবাবু, উনি পরিষ্কার বলছেন, শ্যামাপদ বাবু অথবা শ্যামাপ্রসাদ বাবু, নামের বিতর্কে একটু পরে আমরা ঢুকবো, কিন্তু একেবারে পরিষ্কার বলছেন 2009 সারদা আজকের চেহারায় ছিল না। 2009 আপনাদের সরকার, 2009 সারদার কারখানা কেনাটা নিয়ে আপনারা অভিযোগের আঙুল তুলছেন কেন? যা দেখছেন এগুলো টিপ অফ দি আইসবার্গ। হিমচুল শৈলের মাথাটা দেখা যাচ্ছে, আরো অনেক তলায় পথিত আছে, গল্প অনেক। এবং সেই গল্পটা যারা প্রতারিত হয়েছেন তারা জানেন, কম বেশি জানেন।
যে কারণে প্রতারিত মানুষরা যখন বুঝলেন তারা প্রতারিত হয়েছেন, তাদের বিক্ষোভটা আছড়ে পড়েছিল কিন্তু বাইপাসে, তৃণমূলের অফিসে, পরবর্তী সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট। 2008 সালে পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের বিপর্যয় সেটা কম বেশি প্রকাশিত হলো, তৃণমূল উঠছে। আমি এর আগেও আপনাদের এই চ্যানেলে বলেছিলাম। কিন্তু সারদা যদি কেলেঙ্কারির figure ভোটে দেখেন, কোথায় প্রভাব পড়বে? যদি মানুষ যদি figure- বোঝেন ভোটে প্রভাব পড়ার কথা। হ্যাঁ, প্রভাব পড়লো কিনা পরে আসছে। আমি বলছি যদি দেখেন যেভাবে তৃণমূল তার সমর্থন বেড়েছে তার 10 গুণ হারে চিটফান্ডের ব্যবসা বেড়েছে ভয়ঙ্করভাবে। মানুষ বুঝলে সঙ্গে সঙ্গেই তার প্রভাব হয় তা না, তো সময় একটু লাগেই। আরও অনেক দিন ধরে পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, মানুষ একটু কিন্তু যখন হয়েছে সে কিন্তুটা হতে একটু তো সময় লাগে। 2008, 2009, 2011-তে বামফ্রন্ট। আমি বস্ত্রমন্ত্রীর কথায় আসি, উনি বলছেন 2,81,00,000, সুদীপ্ত সেন বলছেন না অঙ্কটা অনেক বেশি। আমি সুদীপ্ত সেনের কথায় মেরিট দেওয়ার পক্ষপাতী নই, কিন্তু আপনি এখানে দেওয়ার পক্ষপাতী নই। কোন এই কারণে কম্পালশনে নয়। যখন আপনি কিনতে যাচ্ছেন এক বাজার দরের থেকে বিপুল বেশি, এবং কোন কারখানা প্রথম দিন থেকে লোকসানে চলা কারখানা, দুটো কথা আমি বলছি। এত পয়সা দেবেন কেন? আমি মেরিট দেওয়ার পক্ষপাতী নই এই কারণে যে সুদীপ্ত সেন সিবিআই এর কাছে যেতে মূল চেয়েছেন, অভিযুক্ত, এই কেলেঙ্কারির নায়ক। সিবিআই। তারপর বললেন সিবিআই না, সিট দারুণ। তারপর বললেন মুখ্যমন্ত্রী যা বলছেন তাই দারুণ। এখন আবার বলছেন সিবিআই যা বলছে সেটাই বোধহয় ঠিক হচ্ছে, বরঞ্চ সিট ঠিক মতো করেনি, শ্যামল সেন কমিশন ঠিক মতো করেনি। ওনার কথার ভিত্তিতে দেখাটার চেয়েও বড় কথা হচ্ছে সহজ প্রশ্ন গোটা রাজ্যের মানুষের কাছে। সবাই জানেন এ রাজ্যের বা এদেশের সবচাইতে বড় প্রতারক হিসেবে প্রায় চিহ্নিত সুদীপ্ত সেন এবং তার চিটফান্ড কোম্পানি। উনি বোধহয় জানতেন না যে উনি সবচেয়ে বড় প্রতারক, কিন্তু চোরের ওপরেও বাটপাট যে আছে এবং ওর চাইতেও বড় প্রতারক যে ওকে প্রতারণা করতে পারে, এটা বোধহয় সুদীপ্ত সেনও বুঝতে পারেননি। সেই কারণেই লসে চলা একটা কোম্পানি তার নিজের স্বার্থের অঙ্কটাকে স্পষ্ট করেছে এবং এমন গান পয়েন্টে রেখেছে যে সুদীপ্ত সেনের হয়তো করবার কিছু নেই, যত টাকা প্রতারণা করেছো তার চাইতে বড় অংশ আমাকে দিয়ে যেতে হবে, আমি তৃণমূলের ঝান্ডা বই। প্রতারণা ধরছেন কেন? ধরুন কিনতে বাধ্য হয়েছিলেন, এমন কিছু সুবিধা পাচ্ছিলেন যার ফলে কিনতে বাধ্য হয়েছিলেন, সিবিআই এর তদন্তে সেটা এক্স্যাক্টলি আপনি বলাতে আরো স্পষ্ট হলো। তাহলে যদি প্রতারণা না হয়, যদি আমি ধরে নিই যে প্রতারক নয়, তাহলে কম্পালশন, এমন চাপ, যা 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 করেছো, স্টুডিওর কোথায় কি গল্প আছে আমি কিনে নিচ্ছি, লসের জিনিস কিনে নেব। সিমেন্ট কারখানা কোথায় কি আছে আমি কিনে নিচ্ছি, লসের জিনিস কিনে নেব। চ্যানেল কোথায় কোথায় কেমন চালানো যায়, যেখানে শুধুমাত্র মাতৃবন্দনাই হবে, দিদি বন্দনাই হবে, আর কিছু বন্দনা হবে না, লসে চলছে, কে কিনে নেবো? আমি সুদীপ্ত সেন। আমি কেন কিনছি? কারণ আমি কিনতে বাধ্য হচ্ছি কিনা, আমার মাথায় বন্দুক ঠেকানো আছে কিনা। যে যদি আমাদের পুরোপুরি সমর্থন দাও, যেমন খুশি তেমন টাকা দাও, তাহলে তোমার ব্যবসা তুমি নিশ্চিন্ত মানে করে যাবে। সিবিআই অফিসাররা বলছেন যে ঠিক যেমন গ্লোবাল অটোমোবাইলস, একটা মোটরসাইকেল উৎপাদন হয়েছে কিনা সে নিয়ে সন্দেহ, শান্তনু ঘোষের সেই কারখানা আবার কিনতে হলো সুদীপ্ত সেনকে। ঠিক তাই তো। তাহলে আমি এতটাই প্রতারক, এবং এই প্রতারণাকে ঢাকতে যদি হয় তাহলে কম বেশি কে আমাকে সাহায্য করতে পারে? ওরা বুঝে গেছেন যে শ্যামাপ্রসাদ বাবুই হোক, অথবা শিল্পীই হোক, অথবা এইরকম দিদির ভরসায় যারা আছেন তারাই ওর ভরসা একমাত্র। আর কোনো কারণ হতে পারে? আর কোনো কারণ হতে পারে? প্রতারকের উপরে প্রতারণা, এবং সেই প্রতারণা জেনে বুঝে উনি তার শিকার হয়েছেন, জেনে বুঝে শিকার হয়েছেন, হয়তো কিছু প্রাপ্তি আছে, ভয়ঙ্কর প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি 4 বছর ধরে 5 বছর ধরে চলেছে। কি ভেবেছিলেন শেষ মেশে যদি এই প্রাপ্তি ছিল কাশ্মীরে পালিয়ে যাবার মধ্য দিয়ে, সেই প্রাপ্তিও খুঁজে পেতে চেয়েছিলেন বলেই সল্ট লেকে শিল্পীর বাড়িতে কারা কারা বৈঠকে ছিলেন, ডেলোতে রাত্রবেলা কারা কারা বৈঠকে ছিলেন। কেন সেই বৈঠক গোপন রাখতে হলো? সেই বৈঠকে গোপন রাখতে হলো কারণ গোপন সলা পরামর্শ এবং গোপন সুবিধা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত যাতে হয়। সেই গোপন বিষয় সামনে আসে কিনা, সিবিআই আনতে পারে কিনা, সেদিকে আমাদের নজর আছে। কাশ্মীরে পালিয়ে যাওয়ার কথা হচ্ছিল, দেবযানী মুখোপাধ্যায় বলছেন পাক অধিকৃত কাশ্মীরে চলে যাওয়ার পরিকল্পনা ছিল সুদীপ্ত সেনের, এবং কলকাতার এই রাজ্যের একটি প্রভাবশালী মহল থেকে সেই পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছিল, সেই পরিকল্পনা নিয়ন্ত্রিত হচ্ছিল। দেখুন, বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়ের পর এবার কে, কোন প্রভাবশালী রাজনীতিবিদকে এবার ডাকবে সিবিআই কিংবা ইডি? নানা মহলে এই প্রশ্ন ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন তদন্তে উঠে আসছে একের পর এক নানা চাঞ্চল্যকর তথ্য। সেই সঙ্গে সারদা কেলেঙ্কারির সঙ্গে প্রভাবশালীদের যোগ ক্রমে গাঢ় হচ্ছে। বারবার উঠে আসছে একটাই প্রশ্ন, এবার কে, কোন দাপুটে নেতা?
সিবিআই এর অনেক টাকা বাকি আছে এবং আমি আবার সিবিআই এর কাস্টডিতে যেতে চাই। আমি আশা করছি যে সিবিআই আমাকে খুব শিগগিরই কাস্টডিতে দেবে। ইডি সূত্রে খবর, জেরায় দেবযানী মুখোপাধ্যায় দাবি করেছেন কাশ্মীর হয়ে পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন সুদীপ্ত সেন ও তার সঙ্গী অরবিন্দ চৌহান। উল্লেখযোগ্য বিষয় হল, কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়েছিল সারদা কর্ণধারকে, যেখান থেকে পাক অধিকৃত কাশ্মীরের দূরত্ব খুব একটা বেশি নয়। ইডি সূত্রে খবর, 22 এপ্রিল উধমপুর থেকে রওনা হওয়ার পর সুদীপ্ত সেনের পাক অধিকৃত কাশ্মীরে পালানোর ছকের বিষয়ে জানতে পারেন দেবযানী মুখোপাধ্যায়। তার দাবি অনুযায়ী পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সুদীপ্ত সেনরা বলতেন তারা ভারতে সংবাদপত্র চালান, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আর তদন্তকারীদের প্রাথমিক ধারণা, সুদীপ্ত সেনের এই কলকাতা থেকে পালানো, বিভিন্ন জায়গায় ঘোরা এবং কাশ্মীর হয়ে পাক অধিকৃত কাশ্মীরে পালানোর ছক, গোটা বিষয়টা নিয়ন্ত্রিত হচ্ছিল কলকাতা থেকে। এক বা একাধিক প্রভাবশালী ব্যক্তি কলকাতায় বসে সারদা কর্ণধারকে নিয়ন্ত্রণ করছিলেন। কলকাতায় সারদার অফিসে ভাঙচুর হচ্ছে, কে কি বিবৃতি দিচ্ছেন সেই সব খবর প্রতি মুহূর্তে পৌঁছে যাচ্ছিল সুদীপ্ত সেনের কাছে। আর কোন প্রভাবশালী নেতাদের সঙ্গে সুদীপ্ত সেন প্রতি মুহূর্তে যোগাযোগ রক্ষা করে চলছিলেন তা জানতে সেই সময় সারদা কর্ণধার যে 3টি মোবাইল ফোন ব্যবহার করতেন তার কল লিস্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী অফিসাররা। তাহলে সেই রাঘব বোয়ালদের চেহারা সামনে চলে আসবে বলে মনে করছেন তারা। প্রকাশ সিংহ ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। মান্নানদা, আপনার কাছে আসবো। এক হচ্ছে যে সিবিআই এখনো পর্যন্ত আমরা দেখছি উড়িষ্যায় বিজেপি এবং বিজেডি নেতাদের ডাকছেন। উড়িষ্যায় রাজ্যে ক্ষমতায় বিজেডি, কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, সেখানে অসুবিধা হচ্ছে না। এখনো পর্যন্ত এই রাজ্যের রাজনীতিবিদদের কাউকে সিবিআই ডাকেনি, ইডি ডেকেছেন শ্যামাপদ বাবুকে। কি মনে হচ্ছে সিবিআই তদন্ত যেদিকে যাচ্ছে তাতে আপনারা এতদিন ধরে বলে আসছেন যে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক লোকেরা যুক্ত, ইত্যাদি ইত্যাদি, তো সেই দিকে সিবিআই কি প্রমাণের অভাবে ধরতে পারছে না, নাকি সত্যি তারা কিছু করেননি? হ্যাঁ, নাকি ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে হবে। প্রথমত শ্যাম মুখার্জি নিয়ে যেটা হচ্ছে, আমরা ওকে শ্যাম মুখার্জি বলে জানতাম, পরে কেউ কেউ বলতো না শ্যামাপ্রসাদ মুখার্জি, ওই নামটার জন্য অপভ্রংশ, এটা শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির ফাউন্ডার, ওই জন্য হয়তো না করছে। এই গল্পটা দর্শকদের একটু জানি, আবার আপনার কাছেই আসবো। শ্যামাপদ না শ্যামাপ্রসাদ, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। বিতর্কের জন্মদাতা কিন্তু স্বয়ং বস্ত্রমন্ত্রী নিজেই। কেন মন্ত্রী মশাই এই বিতর্কের জন্ম দিলেন? বেখেয়াল বশত নাকি ইচ্ছাকৃত? দেখুন। সিমেন্ট কারখানা বিক্রি করে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে বস্ত্রমন্ত্রী তথা শীর্ষ তৃণমূল নেতা শ্যামাপদ মুখোপাধ্যায় কত টাকা পেয়েছিলেন তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যেই এবার বস্ত্রমন্ত্রীর নাম নিয়েও বিতর্ক। নাম বিভ্রান্তিতে মন্ত্রী মশাই। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 3 বছর আগে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান হিসাবে যাকে সবাই চিনতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে। শ্যামাপদ মুখার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। শুধু শপথ বাক্য পাঠ করাই নয়, রাজভবনের নথিতে তিনি বাংলায় শ্যামাপদ নামেই স্বাক্ষর করেছিলেন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় পদ খোয়ানোর ঝুঁকি এড়াতে প্রসাদ বঞ্চিত হয়ে পদ বরণ করে নিতে হয়েছিল তাকে। এবার সেই পদ বাঁচাতেই শ্যামা থেকে পদ ত্যাগ করে জুড়তে হবে প্রসাদ। ফলে বিচিত্র টানাপোড়েনে পড়ে গিয়েছেন বস্ত্রমন্ত্রী। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী মহাকরণ থেকে রাজভবনে পাঠানো মন্ত্রীদের নামের তালিকাতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বদলে লেখা হয়েছিল শ্যামাপদ মুখোপাধ্যায়। প্রশ্ন উঠছে, তাহলে সেই ভুল তৎক্ষণাৎ শুধরে নেওয়া হলো না কেন? আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে কেউ কেউ বলছেন বিষয়টি স্বয়ং শ্যামাপ্রসাদেরও নজর এড়ায়নি। কিন্তু শপথের সময় এসব তুচ্ছ ভুলভ্রান্তি নিয়ে প্রশ্ন তুললে পাছে মন্ত্রিত্বটাই চলে যায়, তাই তিনি মুখ বুজে পদের স্বার্থে প্রসাদ ত্যাগ করেছিলেন। কিন্তু গোল বাঁধল জুলাইয়ে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র দফতরে একটা নোট থেকেই সমস্যার সূত্রপাত। নবান্ন থেকে একটি ফাইল পৌঁছয় রাজভবনে। সেই ফাইলে বস্ত্রমন্ত্রীকে নিজের নাম বদলের আর্জি জানায় সরকার। সেই সময় পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বে ছিলেন বিহারের রাজ্যপাল DY পাটিল, যদিও তিনি নাম বদলের ওই ফাইল নিয়ে নাড়াচাড়া করেননি। ইতিমধ্যে নতুন রাজ্যপাল হয়ে পশ্চিমবঙ্গে আসেন কেশরীনাথ ত্রিপাঠী। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রাজভবনে ফের ওই নাম বদলের ফাইল পাঠায় স্বরাষ্ট্র দপ্তর। প্রশ্ন উঠছে, যার প্রকৃত নাম শ্যামাপ্রসাদ, তিনি যদি শ্যামাপদ নামে শপথ নেন তাহলে সেই শপথের বৈধতা কোথায়? কিন্তু কি করে এমন হলো? রাজভবনের প্রশ্নের উত্তরে ভুল স্বীকার করে নিয়েছে সরকার।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে নবান্নের অফিসারদের অনেকেই প্রশ্ন তুলছেন। ঈশ্বরের নামে শপথ করে একজন নিজের নাম ভুল বলেন কি করে? রাজভবনই বা তা আইনত মানবে কেন? তাই শ্যামাপদই যে শ্যামাপ্রসাদ সেটা প্রমাণ করার দায় এখন রাজ্য সরকারের কাঁধে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী দিন 5 আগে নবান্নে ফাইল ফেরত পাঠিয়ে রাজভবন বলে দিয়েছে, শ্যামাপদই যে শ্যামাপ্রসাদ তা আগে কাগজে কলমে আইনিভাবে প্রমাণ করতে হবে, পেশ করতে হবে প্রয়োজনীয় নথি। তাই এখন বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল কলেজের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সহ বস্ত্রমন্ত্রী সবকিছুই দাখিল করতে হবে রাজভবনে। সেই সব নথিপত্র নিয়ে বিচার বিবেচনার পর শুরু হবে নাম বদলের প্রক্রিয়া। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এ বিষয়ে অবশ্য বস্ত্রমন্ত্রী মুখে বলছেন এসব নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। একটা মানুষের দুটো নাম হলে অ্যালাইজ এই হয়, বাট সেম পার্সন, ওয়ান পার্সন। অনেক জায়গায় সমাগত আছে না, যে যেমন হবে ওটা ব্যবহার করি। সারদাকাণ্ডে সোমবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়তে হয়েছে বস্ত্রমন্ত্রীকে। এরপর আবার নাম বিভ্রাট। তাই পদ বাঁচাতে যে শ্যামা থেকে পদ ত্যাগ করতেই হবে তা বিলক্ষণ বুঝেছেন বস্ত্রমন্ত্রী। এবিপি আনন্দ। আপনি যদি বিতর্কে না ঢুকে যান, আপনি ঈশ্বরের নামে শপথ করে নিজের নাম বদলানোর প্রতারণাতেও যুক্ত, কত বড় প্রতারক ভাব। আমি বলছি মান্নানদা, আপনি বিতর্ক এড়াতে চাইলে আপনার শ্যাম মুখোপাধ্যায় ঠিক আছে, পদও বললেন না, প্রসাদও বললেন না। আমি তো শ্যাম বলি, ওকে ডাকতাম না। যাক, সেটা যা করেছে সে পরের ব্যাপার দেখা যাচ্ছে। তুমি যেটা প্রশ্নটা আমাকে বললে, যে এরকম তোমার এই অন্যান্য রাজ্যে যেখানে ধরা হচ্ছে, শাসক দলের লোকদেরও ধরা হচ্ছে, সেখানে এই রাজ্যে কেন এটা হচ্ছে? তাহলে কি সত্যি শাসক দল বা রাজনীতিবিদরা যুক্ত নন? বলছি সিবিআই ব্যাকগ্রাউন্ডটা দেখো, তোমার পুরনো ফুটেজ দেখলে দেখতে পাবে, যখন আমাদের বারবার একটা জিনিস বলছে, আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুপ্রিম কোর্টের মামলাটা তো আমরাই করেছিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা মূল। এখন অনেক কিছু কথা বলেন যে সব এই করেছে, অমুক করেছে, তমুক করেছে। এটা কোনো পার্টির ব্যাপার ছিল না, কোনো ছিল না, বিকাশবাবু এসেছেন। তখন একটা বারবার বলা হয়েছিল যে স্যার, অন্যান্য রাজ্যর যখন আদালতকে বলা হয়েছিল, অন্য রাজ্য যখন এটা চাইছেন, তার মানে তারা অপরাধীদের কোনো আড়াল করার হয়তো চেষ্টা করছে না, তারা সিবিআই করে চাইছিলেন। তারা চাইছে যারা দোষী তারা শাস্তি পাক, কারণ মানুষকে যারা প্রতারণা করেছে শাসন ক্ষমতায় থেকে তাদের প্রোটেকশন দেব না। কিন্তু গোড়া থেকেই ছিল, মানে আমাদের রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে ফেললো শুধু এই মানে তদন্ততে বাধা দেওয়ার জন্য, সিবিআইকে আটকানো। আমাদের রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে ফেললো শুধু এই মানে তদন্ততে বাধা দেওয়ার জন্য, সিবিআইকে আটকানো। তার মানে গোড়া থেকে রাজ্য সরকারের একটা ছিল, মোটিভ ছিল যে আমি এই তদন্তকে যারা বাধা দিয়ে তদন্তের নির্দেশ যাতে কোর্ট না দেয় সেরকম একটা অবস্থা তৈরি করব, এবং এই সিটের নাম করে তদন্তের নামে একটা প্রহসন করব, সমস্ত তথ্য লোপাট করে দেব। আমি তোমাকে বলছি যে আগামী কয়েকদিনের মধ্যে, আগামী মাসে দেখতে পাবে, দরকার পড়লে আমরা সুপ্রিম কোর্টে আবার যাব, কারণ পিটিশনারদের সেই রাইটটা আছে, এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বলেওছেন, মিস্টার ঠাকুর এবং মিস্টার নাগাপ্পান, যে দরকার পড়লে পিটিশনার কেন যে কোনো লোক আবার আসতে পারে যদি সিবিআইয়ের কাজে হয়। যে রাজ্য সরকার যেভাবে তথ্য লোপাট করে দিয়েছে, এবং বসংবাদ IPS অফিসাররা, তুমি দেখেছো একজন IPS অফিসার তার বাড়িতে প্রসাদ বিতরণ করছে, একজন IPS অফিসার জুতো তুলে দিচ্ছে আনন্দবাজারে, গত রোববারের ছবি বেরিয়েছে। মানে এগুলো আমাদের ভাবতে লজ্জা লাগে। তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নো ডাউট, তারা IPS হয়েছেন মমতা ব্যানার্জির স্লোগান দিয়ে নয়, তারা কিন্তু যেভাবে করছেন, এই বসংবাদ অফিসাররা তথ্য তো লোপাট করে দিয়েছে। মানে আমার আরেকবার আপনার আগের লাইনে আমি ফেরত যাচ্ছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আপনারা গিয়ে কি বলবেন, কেন যাচ্ছেন? না, আমরা যাব এই কারণেই যে এই যে দেখা যাচ্ছে এই বসংবাদ অফিসার, আমরা যেটা বারবার 1 বছর ধরে সুপ্রিম কোর্টকে বলেছি যে যত ডিলে হবে তত তথ্য লোপাট করে দেবে, এবং এই তথ্য লোপাট করে দেওয়ার জন্য সমস্ত কিছু, পেন ড্রাইভ পাওয়া যাচ্ছে না, আলমারি পাওয়া যাচ্ছে না, আগের ডিজি বলছেন আমি জানি না, এই ডিজি বলছেন আমি জানি না, একটা আলমারি সরকারের তাতে। অর্থাৎ এই তথ্যগুলো সুপ্রিম কোর্টে দিয়ে আপনারা বলবেন যে রাজনীতিবিদদের কেন ধরা হচ্ছে না? আজকে তুমি ভালোভাবেই জানো যে যারা এরা আইনজীবী, এরা ভালো বলতে পারবে আমার থেকে, যে অপরাধ যে করে সে যেমন দোষী, যে অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য যারা
সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেয়, তথ্য লোপাট করে দেয়, সেও কিন্তু সমানভাবে দোষী। এখানে আমার প্রশ্ন মান্নানদা, আপনাদের কেন যেতে হবে? যাবে তো সিবিআই, কারণ পরিষ্কার অর্ডারে বলা আছে, ওই সুপ্রিম কোর্টের অর্ডারে, যে রাজ্য পুলিশ সহযোগিতা করতে তাদের হবে। তারা যদি সহযোগিতা না পায়, যাচ্ছেন না কেন সিবিআই অফিসাররা? সুপ্রিম কোর্টই বলছে কোনো মানুষ যদি মনে করেন, মানে তার যদি আনাপি হন, তুমি যদি মনে করেন যে ঠিকমতো কাজ এগোচ্ছে না, কারণ এখানে সিবিআইকেও অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সিবিআই তার অফিসারদের দিয়ে যেভাবে আশা করেছিল সমস্ত সহযোগিতা করবে, সহযোগিতা করছে না, চাবি দিচ্ছে না, তালা দিচ্ছে না, তালা ভেঙে তাকে যেতে হচ্ছে, নানা রকম আমরা দেখতে পাচ্ছি। তারপর সিট যেগুলো সিজ করেছে, সিজার লিস্টে রয়েছে আমি এই সিজ করেছি, অথচ দেখা যাচ্ছে সেটা নেই। আচ্ছা, আপনি সিটের কথা বলছেন, সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। সিটের দুজন অফিসার, রাজীব কুমার মেন যারা, এবং অর্ণব বাবু। রাজীব কুমার এই 15ই আগস্ট মুখ্যমন্ত্রী পুরস্কার দিলেন, অর্থাৎ বেস্ট অফিসার হিসেবে স্বীকৃতি দিলেন। অর্ণব ঘোষ তিনি নদিয়ার এসপি হলেন, এই তো পুরস্কারই। আমি তো রাজ্য সরকার পুরস্কৃত আপনারা পুরস্কার দেওয়ার পরে টেলিফোনে যখন আমার প্রতিক্রিয়া চেয়েছিল, আমি বলেছিলাম যে এই পুরস্কারটা ওদের প্রাপ্য, কারণ যেভাবে সরকারকে তোষামত করে গেছে, যেভাবে সরকারের তারা পক্ষ কাজ করে গেছে, যেভাবে সিটের তদন্তের নামে আসল সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তাতে তাদের দেওয়া উচিত। তবে এবার মুখ্যমন্ত্রীকেও বলতে হবে, ওকেও একটা মুখ্যমন্ত্রীর পুরস্কার দেওয়া উচিত, কারণ তিনি যেভাবে এই নির্লজ্জ, মানে বলবো কি, তার থেকেও নিকৃষ্ট ভাষা যদি কিছু ব্যবহার করা যেত, হয়তো নির্লজ্জভাবে যেভাবে এই সমস্ত অফিসারদের তোয়াজ করেছে। যে লোকটা সিটের যদি দায়িত্বের, আমি যদি ধরুন মুখ্যমন্ত্রীর সৎ উদ্দেশ্য নিয়ে সিটের উপর দায়িত্ব দিয়েছিল, তার মানে দেখা যাচ্ছে সিট ফেলিওর। আমি ধরলাম মুখ্যমন্ত্রীর অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করেনি, হ্যাঁ, সিট তাহলে ফেলিওর। রায়তে বলাই আছে লার্জার কনস্পিরেসি ধরতে পারেনি, হ্যাঁ ধরতে পারেনি। সে যদি ফেলিওর হয়ে থাকে তাহলে হবে না। আমি তো বলতে পারছি না যে কেউ বলছে যে দুবাইতে নাকি কার ভাইপোর যে জমি আছে, শুধু 24 নম্বর লিড রোডে নয়, দুবাইতে ফ্ল্যাট আছে, হ্যাঁ, আমাকে পরে বললে হয়তো ঠিকানাও বলে দিতে পারবো। তো আমি তো বলি না সেটা কেন ধরেনি, দুবাইতে হয়তো সিট যেতে পারেনি, কিন্তু এখানে 24 নম্বর লিড রোডে কেন বাড়িটা কোথা থেকে এলো, টাকাটা এলো, সেটা পর্যন্ত সিট ধরতে পারেনি। তো এইটাতেই দেখা যাচ্ছে সিটের কাজটা সে হয় ফেলিওর বলতে হবে টোটাল, আর তা নাহলে মুখ্যমন্ত্রীকে অপরাধকে চাপা দেওয়ার জন্য সে কাজ করছে বলে তাকে পুরস্কার দিচ্ছে। সেই জন্যই বলছি, মুখ্যমন্ত্রী যেভাবে এইরকম বর্ষংবাদ অফিসারদের পুরস্কারটা দেওয়া শুরু করেছে, শুধু রাজীব কুমার বা অর্ণব ঘোষ কেন, এছাড়াও আরও অনেকে হবে। কোন দিন দেখবেন হয়তো ওই পার্থদেব কিংবা পার্থ ভট্টাচার্য কিংবা ওই অন্য কেউ একটা মন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রীকে একটা মুখ্যমন্ত্রী পুরস্কার দেবে, কারণ এইভাবে তার মন্ত্রিসভার সদস্যদের, তার সাংসদদের যেভাবে নাম বিভ্রাট করে দেবে না। পার্থ চ্যাটার্জি, আমি তাই পার্থ চ্যাটার্জি বলেছি, পার্থ ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, ওরা আবার নাম বিভ্রাট করে না, বিপদে পড়ে যাবে। তো আমি বলছি পার্থ খুব ভালো ছিল, আমি লাইক হিম, ও খুব ভালো ছিল, ও হিসাবে চড়াতে পারে না। তো যাক, আবার ওর চাকরি চলে যাবে, আমি এটা বলার জন্য খুব চান্স আছে। আমি বলছি যে এই যে লোকগুলো দেখবেন হয়তো কোনোদিন মুসাফি করার জন্য আবার হয়তো মুখ্যমন্ত্রীকে একটা সার্টিফিকেট দেবেন, একটা অ্যাওয়ার্ড দেবেন, যে আপনি যেভাবে আমাদের মন্ত্রিসভার সদস্যদের, এই শ্যাম মুখার্জি থেকে আরম্ভ করে আরও অনেক মুখার্জি আছেন, অনেক দে আছেন, অনেক আছেন, রায় আছেন, অনেক কিছু মিত্র আছেন, অনেক কিছু সব আছেন, সেই এদের যেভাবে প্রোটেকশন দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, অনেক ব্যানার্জিও আছেন, সাংসদ নতুন হয়েছেন, এরকমও আছেন, ইয়ংয়ের সাংসদও অনেক আছেন, এইসব যাদের সব প্রোটেকশন যেভাবে দিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাকে আমরা মুখ্যমন্ত্রীর অ্যাওয়ার্ডটা আমরা একটা দিচ্ছি বলে হয়তো আগামী দিনে দেখবে, তোমাকে হয়তো কভার করতে হবে, দেখবে। আমি বিজন বাবুর কাছে যাব। বিজন বাবু, রাজ্য সরকারের এই ক্ষেত্রে অন্তত সিটের ব্যর্থতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, মাননীয় বিচারপতিরাই বলে দিয়েছেন যে পেটি কেস নিয়ে ব্যস্ত ছিল এবং লার্জার কনস্পিরেসি ধরতে এবং তার রহস্য উদ্ঘাটনে সিট ব্যর্থ হয়েছে। মান্নান বাবুদের প্রশ্ন যে যারা দায়িত্ব ছিলেন সেই দুজনকে পুরস্কৃত, একজনকে প্রায় পুরস্কার পোস্টিং এবং আরেকজনকে তো 15ই আগস্টে বিশেষ করে পুরস্কার করা হলো, অর্থাৎ রাজ্য সরকার, মানে এই তো তাদের রিসেন্ট অ্যাচিভমেন্ট, সুতরাং রাজ্য সরকার সিটের তদন্তে খুশি ছিল। রাজীব কুমারের কথা বলছেন, রাজীব কুমার একজন অফিসার হিসাবে দুর্ভাগ্যক্রমে হয়তো এখন সারদার সঙ্গে তার নামটা জড়িয়ে গেছে, কারণ তদন্তের স্বার্থে, যেহেতু এটা বিধাননগর কমিশনারেটের দায়িত্বে তিনি, সেই কারণে। কিন্তু রাজীব কুমার অ্যাজ এ অফিসার অত্যন্ত ভালো, সে কথা এর আগে, মানে এটা বাম জমানাতেও স্বীকৃত, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। হ্যাঁ, সেটার জন্যই তাকে পুরস্কৃত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বাম জমানার জন্য না না না, এই জমানার জন্য তার
কাজের ধারাবাহিক গতিতেই পুরস্কৃত হয়েছেন বলে আমার ধারণা। সিটের কাজ যেভাবে ভালো করে করেছে না, সেটা আপনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য না। আমি বলতে চাইছি একজন অফিসার যেভাবে কাজ করেন তার ধারাবাহিকতা থাকে, যে কাজের একটা ধারাবাহিকতা। আপনারা সেইটাকে একটা লিঙ্ক আপ করার চেষ্টা করছেন সারদা নিয়ে। আমি সারদা নিয়ে ভাবছি না, একজন অফিসার হিসাবে তার গুরুত্ব কত, কাজ কেমন ভাবে করছেন। এই যে সারদা নিয়ে ধরুন লোকসভা রাজ্যসভা দিনের পর দিন উত্তাল হয়েছে এবং এতজন মানুষ বঞ্চিত, সেই তদন্ত আমি ওকে একটা প্রশ্ন করতে একটা ভালো কথা বলেছে। সারদা নিয়ে সবসময় হয়, কারণ সারদার বাইরেও মুখ্যমন্ত্রী যদি কারোর কাজেতে সন্তুষ্ট হয়ে থাকেন এবং সন্তুষ্ট হয়ে মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড চালু করে তাকে যদি দেন, আমি শুধু অনেক বেশি খবর রাখেন, কারণ ওই পার্টির তো আমার সঙ্গে সম্পর্ক নেই, ওর সঙ্গে আছে একটু, তো সেই জন্য বলছি আচ্ছা ওই পুরো কাজ তো যিনি ওই চটিটা খুলে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এতটা সেবা করলেন, একটা কাগজে সংবাদপত্রে বেরোলো এবং লিডিং নিউজ পেপার, শুধু ভারতবর্ষের একটা ভার্নাকুলার নিউজ পেপার আনন্দবাজার সবথেকে লার্জেস্ট সার্কুলেটেড একটা পেপার, তাতে ছবি বেরোচ্ছে, তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন। আগামী 15 আগস্ট থেকে আমরা দেখতে পাবো যে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, বলতে পারবো এই বিষয় এটা অন্য আমার মনে হয় ছবিটা মান্নানদার এটা ব্যাখ্যা, ছবিটা ঠিক ওই রকম না, বোধহয় নিচু হচ্ছেন এই আমি আতশকাচ দিয়ে দেখেছি, বড় একটা আতশকাচ দিয়ে। আচ্ছা, আমি দেখিনি, কিন্তু আমি আতশকাচটা দিয়ে দেখেছি, কারণ ওর পাটা খালি এটা বিষয়টা দেখুন। রাজীব কুমার এখানে তার তদন্তের যতটুকু সম্ভব ততটাই সহযোগিতা করেছেন। সিটের ক্ষেত্রে যদি আসেন, বাংলার ক্ষেত্রে তাদের বাইরে তো তাদের বেরোনো সম্ভব ছিল না, এটা একটা দায়বদ্ধতা যে আমি রাজ্যের বাইরে যেতে পারবো না। আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বুঝেছে, আপনি সীমাবদ্ধতার কথা বলছেন, সীমাবদ্ধতা, রাজ্যের বাইরে বেরোতে পারবে না, ঠিক সেই জায়গায় গিয়ে সম্ভবত সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছেন যে এটা রাজ্যের বাইরে তার জাল বিস্তৃত, সেই কারণে এটা সিবিআই প্রয়োজন। এবং পরবর্তীকালে বিজনবাবু, আপনি তো বোঝার, সুপ্রিম কোর্টের বোঝার অপেক্ষা করেননি। রাজ্য সরকার রাজ্যবাসীর কয়েক লক্ষ টাকা খরচ করে সেরা আইনজীবীদের দাঁড় করিয়ে কয়েক কোটি, লক্ষই বা কেন বলছি, সুপ্রিম কোর্টের যাতে কোনোভাবে এটা সিবিআই তদন্ত না হয় সেটা রোখার চেষ্টা করেছেন। আপনি সুপ্রিম কোর্টের বোঝা এবং রাজ্য সরকারের সীমাবদ্ধতার কথা তো আসে না। অবশ্যই আমার সীমাবদ্ধতা বুঝলে আমি তো অ্যালাউ করবো সিবিআই কে যে 3টে রাজ্য বা 4টে রাজ্য বা 7টা রাজ্য মিলিয়ে তদন্ত হোক। না, নিশ্চিত এটা তো, আর বাকি যেখানে বাকি সমস্ত রাজ্য রাজি, তারা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলছে যে সিবিআই হলে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক তাই। প্রথমে রাজ্য সরকার রাজি ছিলেন না, পরবর্তীকালে যখন সিবিআই কে দায়িত্ব দেওয়া হলো, সিবিআই তদন্ত করছে। আপনি দেখুন, সিট তদন্ত যখন করেছেন তার মধ্যে আমরা কতজনকে দেখেছি অ্যারেস্ট হতে। এর পরবর্তীকালে আজকে আপনারা যেটা দেখাচ্ছেন, বস্ত্রমন্ত্রী হিসেবে কি বলছেন, তার স্ত্রী এবং পুত্রই অ্যারেস্ট হয়নি, তারপর কিন্তু তারা ছাড়া পেয়েছে। শুধু তাই নয়, অভিযোগ যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, রাজনীতিবিদদের আশ্রয় ছিলেন, পুত্র এবং স্ত্রীকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু জেরার পর দীর্ঘদিন জেরা হয়েছে, জেল হাজত হয়েছে শুভজিৎ এবং পিয়ালি, হ্যাঁ, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাইছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সিটের দায়ভার ছিল যে 1 বছর, সেটা এখনো কিন্তু শেষ হয়নি। তাদের তদন্তের যে 1 বছর যে ইয়ে করা হয়েছিল সেটা শেষ হয়নি, 13 মাস চলছে। না, সিবিআই হওয়ার আগে পর্যন্ত তাদের 1 বছর কমপ্লিট হয়নি কাজ। তার সময় কি এবার 1 বছর পর্যন্ত যদি তারা সময় পেতেন, আমার দৃঢ় ধারণা নিশ্চিতভাবে প্রকাশ্যে আরো কিছু চলে আসতো, ঘটনা বলি আরো কিছু চলে আসতো। এবং সিবিআই যখন তদন্ত করছে, আপনি দেখুন 2009 সপ্তাহের জন্যই অসুবিধা হয়েছিল, তার আগে 3 মাস, প্রায় 3 মাস। এই অক্টোবরে বোধহয় সম্ভবত তাদের শেষ ছিল, সেপ্টেম্বরের 30 অথবা অক্টোবর। আপনি নিশ্চিত যে তার মধ্যে তদন্তের যে অগ্রগতি অন্তত অনেকটা এগিয়ে যেত, আশা করা যায়। যে তথ্য প্রমাণ হয়েছে তা বলছে না, অনেকটা এগিয়ে যেত। আমি যেটা বলতে চাইছি, 2009 যখন দময়ন্তী সেন চিঠি পাঠালেন কেন্দ্রীয় সরকারের যে 4টে সংস্থা আছে, সেই সংস্থার কাছে যখন চিঠি পাঠালেন যে এখান থেকে সারদা টাকা তুলছে অবৈধভাবে, তাহলে তখন সরকার জানতেন, বাম সরকার তখন জানতেন। 1980 সালে যখন আমরা দেখলাম এখানে সঞ্চয়িনী বা সঞ্চয়িতা যাই হোক পরপর হয়েছে, তারপর ভেরোনা হয়েছে, আমরা কয়েকদিন আগে দেখলাম 2002-এ আসানসোলের যে ঘটনাটা দেখছি সেটা হয়েছে, পরপর হয়ে গেল।
তাছাড়া কেন 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, তার আগে 80 থেকে 11 পর্যন্ত একটা সরকার চলে এসেছে, কেন ঠিকঠাক করা গেল না? একটা ভালো বিল পেশ করা হলো না, সেই বিলটা আবার বাম আমল থেকে দাবি করা হয়েছে, বিলটা পাঠানো হয়েছিল, রাষ্ট্রপতি সেটাকে সম্মতি দেয়নি, বিল ফেরত এসছে বারবার, এই কথা আসবে। কিন্তু প্রশ্ন হলো 2009-এ দময়ন্তী সেনের মতো একজন দক্ষ অফিসার যখন পাঠাচ্ছেন যে এখানে সারদার এই রমরমা চিটফান্ডের বিরুদ্ধে পাঠাচ্ছেন, তখন থেকে সে কাজ হলো না। 80 সালে মানুষ প্রতারিত হলো, 2011-তেও প্রতারিত হলো মানুষ। এই প্রতারণার কাহিনী কি রাজ্য সরকার, কি কেন্দ্র? আমি সুজন বাবুর কাছে, দেবাশিস বাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে একটা আপনাকে ছোট্ট প্রশ্ন। এই রাজ্য সরকারও তো 3 বছর হয়ে গেল, কই বিলটা তো এখনো পর্যন্ত, বিলটা আবার ঘুরিয়ে 3 বছর তো হয়ে গেল। আপনি তো ঠিকই 2009-এর হিসেব করছেন, 9 থেকে 11 যেরকম 2 বছর, 11 থেকে 14 তো 3 বছর। হ্যাঁ অবশ্যই, এই 1 বছরের আগে প্রায় 12 শেষে গত 1 বছর আগেই সারদা ধরা পড়েছে। এক মিনিট, সিটের ব্যাপারে যেটা প্রশ্নটা করছিলেন, আজকে সিউড়ি কোর্টে বোধহয় সুদীপ্ত সেন কিছু মন্তব্য করেছেন। আমি একটা জিনিস আজকে দেখতে পাচ্ছি, যারা অভিযোগটা করছেন যে সিট তদন্তে সবসময় চাপা দেওয়ার চেষ্টা করছে, প্রহসন করেছে, কুণাল ঘোষ বা দেবযানী বা একে সুদীপ্ত সেনকে যখনই কোর্টে প্রডিউস করা হয়েছে, যতদিন সিটের এখতিয়ারের মধ্যে ছিল, তারা কোনো রিপোর্টারের সঙ্গে কথা বলতে পারছিল না, তাদের একদম আড়াল করে কোথাও গলা ধাক্কা দিয়ে সংশয়তে গাড়িতে। না মান্নানদা, মাঝে মাঝে এরম বিরল সময়ও এসেছে যখন তারা প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, এবং কি বলেছেন যে এই রাজ্য সরকারের তদন্তে তারা সেদিন কোন পুলিশ তারা দেননি। আমি তো বলছি, তুমি তো কমপ্লিটটা করতে দিলে না। যখন সুদীপ্ত সেন বলছে সিট ভালো তদন্ত করছে, এই সরকারের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। সুদীপ্ত সেন যখন সরকারকে সার্টিফিকেট দিয়েছে তখন দরাজ। তুমি একদম প্রেসি করে বলে দিলে, আমি একটা এক্সপেনশন করে বলছিলাম, তো অ্যাপ্লিকেশন করে বলছিলাম যে যখন তারা করলো কি সুদীপ্ত সেন পক্ষে সরকারে বলছে তখন সিট তাদের অ্যালাউ করেছে, কিন্তু যখন এই বিরুদ্ধে বলেছে তখন কিন্তু অ্যালাউ করেনি। আজকে কিন্তু সিবিআই কিন্তু যারা দিয়ে গেছে কোর্টে তারা কিন্তু কোনো বাধা টাধা কিছু দেয়নি, এটি দেখা যাচ্ছে। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, এই প্রশ্নে আসবো যে 2009 থেকে 11 2 বছর, বিজনবাবু যথার্থই বলেছেন যে বাম সরকার কেন ব্যবস্থা নেয়নি, কিন্তু 11 থেকে 14 তো 3 বছর হয়ে গেল, সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আপনাদের দেখাবো আজকে আরেকটি পত্রিকার দুজন লগ্নিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়, ইডি জিজ্ঞাসাবাদ করে। গতকাল পত্রিকার সম্পাদক হিসেবে অপর্ণা সেনকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরমা পত্রিকার সম্পাদক অপর্ণা সেনের পর এবার সারদা কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে প্রথমা পত্রিকায় বিনিয়োগকারী দম্পতি। যে প্রথমা পত্রিকাকে আগে পাঠকরা চিনতেন পরমা নামে, যে পত্রিকার বর্তমান সম্পাদক অপর্ণা সেনই, যিনি আগে ছিলেন সুদীপ্ত সেনের পরমারও দায়িত্বে। সারদার পরমা পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে তা প্রথমা নামে ফের আত্মপ্রকাশ করে, বাজার ছেয়ে যায় বিজ্ঞাপনে। প্রথমায় বিনিয়োগ করেন শিলাজিৎ ঘোষ ও মৌসুমী ঘোষ নামে এক দম্পতি। সারদা কাণ্ডের জেরে পরমার সম্পাদকের পদ ছাড়লেও তাৎপর্যপূর্ণভাবে নতুন পত্রিকা প্রথমারও দায়িত্বে আসেন অপর্ণায়। ইডি সূত্রে খবর, সারদার পত্রিকার নতুন করে এই পথ চলায় অন্য গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। রহস্যের শিকড় সন্ধানে মঙ্গলবার অধুনা প্রথমা পত্রিকায় বিনিয়োগকারী দম্পতি শিলাজিৎ ঘোষ ও মৌসুমী ঘোষকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। যদিও সারদার পত্রিকার এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। প্রশ্ন উঠছে, কিভাবে এবং কার পরিকল্পনায় পরমা নাম বদলে প্রথমা হলো? কারো নির্দেশ মেনেই কি এই নাম বদল, নাকি গোটাটাই আইবসের চেষ্টা? ইডি আধিকারিকদের প্রশ্ন, কেনই বা সারদার পত্রিকায় বিনিয়োগ করতে এগিয়ে এলেন এই দম্পতি? বিনিয়োগের পুরো টাকাটাই কি শিলাজিৎ ঘোষ ও মৌসুমী ঘোষের, নাকি পরমার প্রথম হওয়াতে অন্য কেউ টাকা ঢেলেছিলেন? কিভাবে হয়েছিল গোটা প্রক্রিয়া? আর কিভাবে পরমা থেকে পদত্যাগের পর হঠাৎ করে প্রথমা পত্রিকার সম্পাদক হয়ে গেলেন অপর্ণা সেন? তার সঙ্গে কি কোনো চুক্তি হয়েছিল নতুন লগ্নিকারীদের? কোনো দায়ভার ছাড়াই কি সারদার পরমা পত্রিকার দায়িত্ব নিয়েছিলেন তারা? থাকলে সেই দায়ভারের পরিমাণ কত? এসব প্রশ্নেরই উত্তর পেতে এদিন দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। পত্রিকাটা কিছুদিন চালিয়েছিলাম প্রথমা এখন বলে, যে তার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সারদার। আমি তো সারদাদের চিনিও না, জানিও না, সেটাই পরিষ্কার হয়ে গেল। আমরা সম্পূর্ণ আলাদা। আমরা পত্রিকাটা শুরু করেছিলাম, তার এডিটর ছিলেন। সোমবার অপর্ণা সেনকেও 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, সারদার মালিকানাধীন পরমা পত্রিকা থেকে প্রাপ্ত বেতনের পরিমাণ নিয়ে বেশ কিছু অসঙ্গতি মিলেছে অপর্ণার বক্তব্যে। ইডি সূত্রে খবর, অপর্ণা সেন জানিয়েছেন 21 মাস সারদার পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। ওই 21 মাসে 75 লক্ষ টাকা পেয়েছেন তিনি। যদিও ইডি জানতে পেরেছে মাসে 7.5 লক্ষ টাকা পেতেন অপর্ণা, সেই হিসাবে তার 1.5 কোটি টাকা পাওয়ার কথা। তাহলে কি কিছু টাকা চেকে আর কিছুটা নগদে লেনদেন হয়েছে? খতিয়ে দেখছে ইডি।
এ বিষয়ে এদিন কিছু নথিও জমা দিয়েছেন অপর্ণা সেন। বয়ানে অসঙ্গতি থাকায় চাওয়া হয়েছে আরও কিছু নথি। সব মিলিয়ে সুদীপ্ত সেনের পরমা পত্রিকা ঘিরে এখন জমাট রহস্য। আমি দুটো কথা বলছি। একটা কথা হচ্ছে যে প্রথমেই বলে নেওয়া দরকার যে আমার এই দক্ষতা নেই যে কোনো পুরনো কোম্পানির ভ্যালুয়েশন কত, তার দাম কি হবে এবং কোন দামে বিক্রি হয়েছে, এই দক্ষতা আমার নেই। আমার এই স্পর্ধা বা দক্ষতাও নেই যে কলকাতায় পশ্চিমবঙ্গে যে পত্রপত্রিকা থাকে তার সম্পাদনার কাজ করতে গেলে কি ধরনের পারিশ্রমিক পাওয়া যায় এই অ্যাসেস করবার অধ্যত্ত দক্ষতা আমার কিছু নেই। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, যে টাকা নিয়ে পুরনো কোম্পানিকে কেনাবেচা হচ্ছে, সম্পাদনার কাজ করবার জন্য কালকে যা জানলাম যে লক্ষাধিক টাকা দেওয়া হচ্ছে, হয়তো আরও বেশি টাকা প্রাপ্য হতেই পারে আর কি, তার সে দক্ষতা আছে। কিন্তু বুঝতে হবে সেই সমস্ত টাকাগুলো হচ্ছে এই হারিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা। প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে যে এই কারবারগুলো পুরনো সিমেন্ট কোম্পানির কেনাবেচা হোক আর সম্পাদনার কাজ হোক, এগুলো যদি সেই পরিমাণ মুনাফা তৈরি করতে পারে তাহলে কিন্তু আমানতকারীরা যে টাকা গচ্ছিত রেখেছে সেই টাকা কোথাও বিনিয়োগ হয়েছে তার রিটার্ন হবে, ওরা ফেরত পাবে। কিন্তু এই কারবারগুলো যেখানে এই টাকা লগ্নি হিসেবে ব্যবহার হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি, সেখানে কখনোই ডিভিডেন্ড দিতে পারে না, যে ডিভিডেন্ড আমানতকারীর কাছে ফিরে যায়। ফলে শুরু থেকেই আমরা যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে সারদা কাণ্ডের টাকা এসছে বলে অভিযোগ আসছে, সেখান থেকেই প্রথমেই নিশ্চিত হয়ে যাচ্ছে যে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যদি টাকা আসে সেটা কোনো অর্থনীতির সূত্র দ্বারা নির্ধারিত হতে পারে না এবং সেটা কখনোই সেই আয় তৈরি করতে পারে না যেখান থেকে আমানতকারীরা টাকা ফেরত পেতে পারে। এটা সব থেকে চিন্তার কথা। 2 নম্বর কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকে তোমাদের এই আলোচনার সুযোগ নিয়ে আমি এটাকে বলতে চাইছি যে সিবিআই যে তদন্ত করছে, আমি তাদের কাছে অনুরোধ রাখছি যে তদন্তটা একটা দিক থেকে হচ্ছে, সেই দিকটা হচ্ছে অ্যাসেটের দিক থেকে হচ্ছে, সম্পদের দিক থেকে হচ্ছে, এবং সেই সম্পদগুলোর তথ্যের প্রশ্নে মান্নানদা বলেছেন তথ্য কোথাও কোথাও ছিন্ন হয়ে যাচ্ছে আর কি। আমি অনুরোধ করব, তাত্ত্বিকভাবে অনুরোধ করছি, না সিবিআইর অ্যাসাইনমেন্টটা তো যে কারা প্রভাবশালী বেনিফিশিয়ারি, আমি একদম ওখানে আসছি। এই যে ধরো কিসের তদন্ত হচ্ছে, ওই সুপ্রিম কোর্টের ওইটাকে মাথায় রেখে বলছি কিসের তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে যে এই কারবারে কত টাকা ইনভলভমেন্ট হয়েছে এবং সেই টাকাটা কিভাবে নড়াচড়া করেছে। আমরা কত টাকা এই কারবারকে কেন্দ্র করে উঠেছে এই ফিগারটাকে কেউ কনফার্ম করতে পারছি না। একটা প্রস্তাব এই আলোচনা সভায় রাখছি, একটা রাস্তা রয়েছে এখানে, সেটা হচ্ছে যে আমরা পুরো আলোচনাটা করছি আজ পর্যন্ত কিন্তু সম্পদের দিক থেকে, আমরা লায়াবিলিটির দিক থেকে আজ পর্যন্ত কোনো আলোচনা করিনি। লায়াবিলিটির দিক থেকে আলোচনা করতে গেলে সারদা কোম্পানির মতন কোম্পানি বা বাকি সমস্ত চিটফান্ড কোম্পানিগুলোতে একটা নির্দিষ্ট পদ থাকে এজেন্ডে, সেই পদটার নাম হচ্ছে স্পেসিফিক্যালি আমি বলছি যে ডেভেলপমেন্ট অফিসারের পদ। তাদের হাত দিয়ে একমাত্র সমস্ত আমানতকারীর টাকাটা কোম্পানিতে আসে। সেই সংখ্যাটা কিন্তু মাত্র খুব বড় কোম্পানি হলে 25 থেকে 30, ছোট কোম্পানি 5 বা 10। যেখানে সিবিআই এত বড় তদন্ত করছে সেখানে মাত্র 20, 25, 30 জন মানুষকে যদি তদন্তে ডেকে এনে বলা হয়, তাদের কোনো শাস্তির ব্যাপার না, যে তোমরা একটা পেশায় ছিলে জাল কারবার, অবৈধ কারবার ছেড়ে দাও, সেই পেশায় প্রতি বছর তোমরা কত টাকা করে কোম্পানিতে ঢুকিয়েছো। অর্থাৎ এইটা হচ্ছে লায়াবিলিটির দিক যেখানে আমানতকারীরা ইনভলভ। আর এই লায়াবিলিটি যখনই তুমি কনফার্ম করতে পারছো তাহলে কত টাকা এই কারবারকে কেন্দ্র করে ঢুকেছে কনফার্ম হলো। এইবার তুমি উল্টো দিক থেকে আলোচনা করবে যে অ্যাসেট বিল্ডিং এর জায়গা। আমি আপনাকে এখানে বলি একেবারে সিবিআই সূত্রের খবর যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরুন 50 লক্ষ, তার উপরে যারা পেয়েছে সেই তাদেরই তদন্তের আওতার মধ্যে, মানে এটা কোনো আমি এই কারণে লেখালেখির বিষয় না, কিন্তু আমি বলছি যে 50 লক্ষের নিচে এতজন নাম পাচ্ছে যে তদন্তটা বিভ্রান্ত হওয়ার। আমি ঠিক ওই কারণে তুমি এরকম একটা জায়গা আছে, এই জায়গায় সবার চিন্তা আছে। কোর্ট কিন্তু একটা যেতে শুধু সম্পদ নাই, এই কনস্পিরেসিতে কারা বেনিফিট, আমি আসছি মানন্দ আসছি, ওটা আর মানন্দ একটা হচ্ছে রাজনীতির জায়গা, আর আরেকটা হচ্ছে যে মানুষ লক্ষ লক্ষ রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। না না না, আমি কি বলছি চিটারকে পলিটিক্সের দিক দিয়ে একদম না, আমি বলছি কি যে এই কারবারটাকে তো আমরা সবাই কেন তদন্ত করছি, যে লক্ষ লক্ষ মানুষের টাকা উঠেছে সেই টাকাটাকে প্রুভ করবার জন্য এবং ফিরিয়ে দেওয়ার জন্য। করতে গিয়ে দুর্ঘটনা দেখা যাচ্ছে যে টাকা তছনছ হয়েছে, পরিষ্কার কথা।
ফলে সুপ্রিম কোর্ট নির্দেশ করছে যে এই টাকাটা কোথায় কিভাবে রুট করেছে সেটা খুঁজে বের করতে হবে। আমি এই টোটাল সাইজ, হ্যাঁ অবশ্যই, কিন্তু যেটা কত টাকা ইনভলভ হয়েছে এই জায়গাটা বোঝার জন্য দ্বিতীয় রাস্তাটা খোলার কথা প্রস্তাব আকারে রাখছে। 3, যেটা বিজন তুলেছে কথা, খুব সঙ্গত কয়েকটা প্রশ্ন তুলেছে আর কি, যে একজন আইপিএস অফিসার দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন, চিঠি দিয়ে 2009 চিঠি। আমি এখানে খুব, আমরা সবাই যেটা জানি ওটাকে জাস্ট রিপিট করছি আর কি। এই কারবার সারা পৃথিবী জুড়ে, দেশ জুড়ে বারবার হওয়া, সবসময়ের জন্য অ্যাটেম্প থাকবে, এটা আগে সবাইকে বুঝতে হবে এবং সবাইকে এই দুর্ঘটনাটা বা দুর্ভাগ্যজনক বিষয়টাও মাথায় রাখতে হবে যে ইতিমধ্যে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তারা আবারও এই কারবারে জড়িয়ে পড়ছে আর কি। এটা এমন ভয়ঙ্কর অবৈধ কারবারের চাপ আর কি, এটা হবেই বারবার করে। 2000 ঠিক বলেছো, 76 সালে সঞ্চয়টা তৈরি হয়েছিল, 80-81-তে ব্লাস্ট করে, 90 দশকে সঞ্চয় নিভেরণা হয়েছে, আবার 2002-03 সালে আবারও ঘটেছে। আমি শুধু সেই ঘটনাগুলো যখন ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটবার পর আমি বারবার বলছি রাজ্য সরকারের ভূমিকা কি। আমাদের রাজ্যে এই দুর্ঘটনাগুলো ঘটবার পর কখনো কোনো মিটিং, মিছিল, সিবিআই তদন্তের সমস্ত জিনিস এর আগে হয়নি। তাহলে আগে হয়নি, এখন কেন হচ্ছে? তার কারণটা খুবই পরিষ্কার, যে এই ঘটনাগুলো যখনই রাজ্যে ঘটেছে বিগত সময়, সাথে সাথে রাজ্যের হাতে, ভারতবর্ষের কোনো রাজ্যের হাতে যথাযথ আইন না থাকবার ফলে সেই সময় রাজ্য সরকারের পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা কলকাতা হাইকোর্টে সুমোটো মামলা করেন, ফৌজদারি মামলা করেন, এফআইআর করেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। হ্যাঁ, করবার পর সেই মামলার রায় নিয়ে তারা এই কোম্পানিগুলো, শুধু ফিগার বলছি, এই 91-92 সালে 96টা সংস্থার 100 মালিককে সরাসরি গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তার করা হয় কি কারণে? না, গ্রেপ্তার করবার পর তাদের সম্পত্তিকে কোর্ট নির্দেশ বলে বাজেয়াপ্ত করা হয়, অকশন করা হয় এবং যাদের টাকা হারিয়ে গেছে ফিরিয়ে দেওয়া হয়। ফলে কোনো সিবিআই তদন্ত, কোনো রাস্তায় মিটিং মিছিল, 100 জনের কাছাকাছি আমানতকারী এবং এজেন্ট আত্মহত্যা করেছেন, কোনো আত্মহত্যার ঘটনা তখন ঘটেনি। লাস্ট ফিগার বলছি, সংখ্যাটা হচ্ছে 17টা সংস্থা, লাস্ট 2000 মানে বামফ্রন্টের আমল বলছি, 2002-03 সালে 17টা সংস্থার মালিককে সরাসরি গ্রেপ্তার করা হয় ওই কোর্ট নির্দেশ নিয়ে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সঞ্চিতের ঘটনা আমরা জানি। অর্থাৎ আমি পদ্ধতির কথা বলছি। এই দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আবারও অন্য কোন রাজ্যে, আমাদের রাজ্যে আবার ঘটছে। এখন প্রতারিতরা আত্মহত্যা করছে, তখন শোনা গেছিল মালিক আত্মহত্যা করছে। ফলে আমি এটা এখন প্রতারিতরা, তখন প্রতারক। দুর্ঘটনাটা ঘটবার পর এটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা ক্রাইসিস হয়েছে। ম্যানেজমেন্টের প্রশ্ন, ম্যানেজমেন্টের প্রশ্নে গিয়ে সরকার ভূমিকা পালন করবে কি করে? যাদের টাকা হারিয়ে গেছে, হ্যাঁ অবৈধ কারবার, হারিয়ে গেছে, তাদেরকে উদ্ধার করে দেওয়া কি করে, এইটা একটা প্রশ্ন। আর এখন একটা ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে, আমি কোনো শাসক দল বিরোধী দল বলছি না, কারণ এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, সে মানুষ যে দলের সমর্থক হোক না কেন, প্রতিটি মানুষ বুঝে গেছে এই টাকা নিয়ে কি হয়েছে, এ নিয়ে বিতর্ক করে লাভ নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই যে ম্যানেজমেন্টের প্রশ্ন এখন যেটা দেখা যাচ্ছে, মান্নানদাও বলছিলেন, কাকে আড়াল করা হবে, কাকে আবডাল করা হবে, ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত জানি না, যে কারণে সুপ্রিম কোর্টও কিন্তু একটা উষ্মা প্রকাশ করছে এবং যে কারণে যেটা আপনি মান্নানদা বারবার বলার চেষ্টা করছেন যে এই বড় টাকাটা কিভাবে নড়াচড়া করছে, কোথায় গেছে না গেছে, এ ব্যাপারে নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট প্রোব করবার কথা বলেছেন। সিবিআইকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে তাতে এটা পরিষ্কার করে উল্লেখ করেছেন। তার মানে একটা দেখা যাচ্ছে যে এই দুর্ঘটনা ঘটার পর তুলনা করলে 1, 2, 3, 1 বর্তমান সময় শ্যামল সেন কমিশন তৈরি হয়েছে, সেকশন 3 1952 সালে এনকোয়ারি কমিশন অ্যাক্ট অনুসারে, যে অ্যাক্ট অনুসারে কোন কমিশন তৈরি হলে তার কাজ তদন্ত করা, রিপোর্ট জমা দেওয়া, এত দূর না। 2 সিট গঠন হয়েছে, কিন্তু গত 3 মাসের সিবিআই তদন্ত বারবার করে প্রমাণ করছে একসাথে ভারতবর্ষের একাধিক জায়গায় ওরা র্যানস্যাক করছে, করে তথ্য জোগাড় করার চেষ্টা করছে। সিট একটা ট্রাঙ্কেটেড বুক, যার মাধ্যমে কখনো ফুল তথ্য আসা সম্ভব না। ফলে যেভাবে লিগাল ইন্টারভেনশন এবং যেভাবে এই গরিব মানুষগুলো টাকা যাদের হারিয়ে গেছে উদ্ধার করবার প্রশ্নে আমাদের যে সরকারের তরফ থেকে যেভাবে ভূমিকাটা নিলে আরো যথাযথ সেই জায়গাটা নেওয়া যায়নি, সেই ভূমিকা নেওয়া যায়নি। শ্যামল সেন কমিশনের কথা হলো, আজকে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন শ্যামল সেন কমিশনের উল্লেখ করেছেন। কি বলেছেন সুদীপ্ত সেন এবং এই কমিশনের ভূমিকা, তাই নিয়ে বিতর্ক আপনাদের সামনে। আমি বারবার করে 17 মাস ধরে শ্যামল সেন কমিশনে যাচ্ছি, সেখানে আমার কোনো কথা শুনছে না।
সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে কমিশন তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই একাধিকবার সেই কমিশনের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার শ্যামল সেন কমিশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। বললেন 17 মাস ধরে কমিশনে বারবার হাজিরা দিলেও তার কোনো কথাই শোনা হচ্ছে না। আমি বারবার করে 17 মাস ধরে শ্যামল সেন কমিশনে যাচ্ছি, সেখানে আমার কোনো কথা শুনছে না। গতকাল কি একটা 1.5 কোটি টাকার ফ্ল্যাট ঢাকুরিয়াতে, যে ফ্ল্যাটটা কোম্পানির নামে রেজিস্ট্রি, সেই কোম্পানির নামে রেজিস্ট্রিটা ওটা আমার নামে দেখানো হলো যে আমার নামে নাকি রেজিস্ট্রি আছে। সুদীপ্ত সেনের এই বক্তব্য শোনার পরই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে। আইনজীবী মহলের একাংশের মতে সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে গেলে আগে সারদার সম্পত্তির হদিশ পেতে হবে। সেক্ষেত্রে সবথেকে বেশি সূত্র মিলতে পারে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করেই। কিন্তু তার কথাই যদি শোনা না হয় তাহলে কমিশন এগোবে কিভাবে? সেক্ষেত্রে কমিশন তৈরির যৌক্তিকতাই বা কি? শ্যামল সেন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন এই প্রথম উঠল এমনটা অবশ্য নয়। কখনো কমিশনের সম্পত্তি বিক্রির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা, কখনো আবার কাজ শুরুর 1 বছরের মাথায় কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনই স্বীকার করে নিয়েছেন তারা খুব বেশি দূর এগোতে পারেননি। এখনো পর্যন্ত আপনার কাছে সারদার তরফ থেকে কত টাকা বাজার থেকে কালেকশন করা হয়েছে তার কোনো হিসাব আছে? বাজার থেকে কালেকশন এক্সাক্ট ফিগার পাওয়া যায়নি। না, এক্সাক্ট 8 বছরেও পাওয়া যায়নি। এই মুহূর্তে বলা যাবে না। মে মাসে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সারদাকাণ্ডে মোট 17,54,648টি অভিযোগ জমা পড়েছে শ্যামল সেন কমিশনের কাছে। অথচ গত 1 বছরে মাত্র 4 লক্ষ আমানতকারীর টাকা ফেরত দেওয়া হয়েছে। এদের প্রত্যেকেরই আমানতের অঙ্ক 10,000 টাকার নিচে। যদিও আদালত সারদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রীর কথা শুনে অনেকেরই মনে হয়েছিল শ্যামল সেন কমিশনই একমাত্র টাকা ফেরত দিতে পারে। আমি তো বেঁচে গেলাম, এবার টাকাটা সিবিআইকে ফেরত দিতে হবে, সব টাকা ফেরত দিতে হবে। আর না হলে কংগ্রেস সিপিএমের বিজেপির ঘরে ঘরে মানুষ যাবে আর টাকা চাইবে, আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। এবার সুদীপ্ত সেনের চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ফের একবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য, একে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের হার অত্যন্ত কম, তারপর আবার সুদীপ্ত সেনই অভিযোগ করছেন তার কথা শোনা হচ্ছে না। তাহলে কমিশন করছেটা কি? এবিপি আনন্দ। মহিদুল, প্রায় আয়দার ওরের একটা বিষয় হিসেবে বিজ্ঞাপিত হচ্ছিল যে সিবিআই হলো বলে শ্যামল সেন কমিশন কাজ করতে পারলো না এবং টাকা ফেরত দিতে পারলো না, এখন থেকে রাজ্য সরকার দায় মুক্ত। কি বলবেন? মানে এটা তো খুব হাস্যকর ব্যাপার যে আপনি একটা রাজ্য সরকার চালাচ্ছেন এবং সেই রাজ্য সরকারের তো কিছু আইন কানুন আছে। এবার সেই রাজ্য সরকারের সঙ্গে আমরা কেন্দ্রীয় সরকার আছে, তো এখানে তো একটা সংবিধান আছে, তো সংবিধানের তার বিভিন্ন ধরনের আপনার ক্ষমতার বিকেন্দ্রীকরণের ব্যাপার আছে। সমস্যাটা হচ্ছে যে আমাদের রাজ্যে এখন কোনো আইন কানুনের কোনো বালাই নেই। আমি তো শুনলাম, মানে আমি খুব আশ্চর্য হলাম যে একদম সর্বোচ্চ একজন নেতৃত্ব এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সিবিআই না তো সিবিআইয়ের বাবা। মানে সিবিআই তো বুঝলাম, কিন্তু সিবিআইয়ের বাবাটা কে? এবার এই যে সিবিআই যে হলো সেটা তো আপনার সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটা হলো, সেটা 9 মে 2014 সালে সেই রায়টা হলো। কিন্তু এতদিন অর্থাৎ এপ্রিল মাসে 2013 সাল থেকে মে মাস, মানে 1 বছর 1 মাস, সেই 1 বছর 1 মাসটা যেন তেন প্রকারণে হচ্ছে আপনার যাতে সিবিআই যাতে না হয় তার চেষ্টাই হচ্ছে রাজ্য সরকার করেছে। মধুল, এখানে আমি যোগ করি, অনেকে বলছেন যে আরেকটা যুক্তিও যে সুদীপ্ত সেন কতটা রাজনৈতিক ছত্রছাড়ায় ছিলেন এবং কতটা ভরসার জায়গা তার ছিল। তিনি কলকাতার গাড়ি করে কাশ্মীর গেলেন, যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখলেই বোঝা যায় কলকাতার গাড়ি। সবকটি মোবাইল, 3টি মোবাইল ফোন সেটি খোলা রাখলেন। আজকাল মোবাইল ট্র্যাকিং এ কয়েক সেকেন্ডে দেখা যায় কে কোথায় আছেন, এবং মানে কতটা ভরসার জায়গা ছিল যে তার কিছু হবে না, সেইটা কি কোনো মানে পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব? প্রশ্ন উঠছে।
না, পৃষ্ঠপোষকতা একটা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে একটা টানাপোড়েনও ছিল। মানে সুদীপ্ত সেন 6ই এপ্রিল 2013 সালে উনি একটা 10 পাতার উনি সিবিআই কে একটা চিঠি লেখেন। সেই চিঠিতে কিছু রাঘব বোয়াল নেতাদেরও যেমন নাম ছিল, সেখানে আমলাদেরও কয়েকজনের নাম ছিল, অন্য রাজ্যেরও কিছু নেতাদের নাম ছিল। এখন তারপরে উনি এই চলে যাচ্ছেন, উনি 10 এপ্রিল হচ্ছে কলকাতা ছাড়েন, 16ই এপ্রিল প্রথমে খবরটা জানা যায়। সেই চিঠি নিয়ে প্রশ্ন আছে যে সেই লিখেছিলেন নাকি সেইটা তাকে লেখানো হয়েছিল, সেই সব পরিবর্তিত হয়েছিল। আচ্ছা, তারপরে উনি নিজেই বলছেন যে সিবিআই না, আমার হচ্ছে রাজ্য সরকারের পুলিশ দিয়েই হচ্ছে আমাকে এই তদন্ত করা হোক। এখন ফলে টানাপোড়েন একটা তো চলছে। এবার না, উনি খুশি, উনি এখন প্রধান অভিযুক্ত তখন বলেছিলেন যে আমি খুশি, রাজ্য সরকার ভালোই চলছে। আচ্ছা, এখন এবার উনি বলছেন যে শ্যামল সেনের কমিশনের হচ্ছে উনি কোনো কথা শুনছেন না। তাহলে একটা টানাপোড়েন ওনার সঙ্গে সবসময় চলছে। পিয়ালি মুখার্জি এবং ওর ছেলে শুভজিৎ, এদেরও যে পিয়ালি মুখার্জিও খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, পিয়ালি মুখার্জিও খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, পিয়ালি সেন এবং শুভজিৎ এদের গ্রেপ্তার করার ক্ষেত্রে অনেক সময় লেগে গেল। তারা কাদের ছত্রছায়া ছিল, ফ্ল্যাট হচ্ছে বন্ধ ছিল, কিন্তু ফ্ল্যাট প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম এই স্টুডিওতে এইসব নিয়ে আলোচনা হয়েছিল কয়েক মাস আগে। ফলে এই যে পুরো বিভিন্ন খাপছাড়া কিছু ছবি আমরা পাচ্ছি, এতে বোঝাই যাচ্ছে যে যেন তেন প্রকারণে হোক এইটা হচ্ছে আপনার ধামাচামা করো। এর সঙ্গে আমি দুটো জিনিস যোগ করব। বিজন অলরেডি এর আগে বলেছিল যে আগে কি হয়েছে বাম আমলে, এবং সেখানে দেবাশিস দা অলরেডি কিছু রাইডার দিয়েছেন। আমি বলি বাম আমলে অন্তত এইটুকুনি বলা যেতে পারে যে প্রথম যে বাম আমলের অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র, উনি কিন্তু গত বছর আনন্দবাজারে একটা লেখা লিখেছে যে ওনার সময় যখন সঞ্চয়িতা ধরা পড়লো উনি কি করলেন, এবং সেখানে উনি কোর্টে মুভ করলেন। সেটা একটা বড় ব্যাপার, মানে রাজ্য সরকারের ভূমিকাটা কি সেটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত যে নাম বিভ্রাটের ক্ষেত্রে শ্যামাপদ না শ্যামাপ্রসাদ, উনি বলছেন যে না ওটা কোনো অসুবিধা নেই, শ্যামাপদ না শ্যামাপ্রসাদ, এটা একটা সাপ্রেশন অফ ফ্যাক্ট। এখানে আইনজীবী আছেন, আপনি নামে কি আসে না, শেক্সপিয়ারকে আপনি কোট করতেই পারেন, কিন্তু লর্ড তো একটা ব্যাপার আছে, আপনি সাপ্রেশন অফ ফ্যাক্ট করতে পারেন না, আপনি ডিস্টরশন অফ ফ্যাক্ট আপনি করতে পারেন না। রাজভবনে শপথ নিচ্ছেন আপনি ভুল নামে, ঈশ্বরের নামে শপথ দিয়ে আপনি যদি করেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে, তাহলে তো শব্দ ঠিক আছে। আমি স্বাক্ষর করলেন, আমি না নাস্তিক ব্যক্তি, আমি ঈশ্বরে মানি না, কিন্তু আপনারা অনেকে যারা ঈশ্বরে মানেন তারাও তো বলবেন যে সত্যি তো ঈশ্বরের নামে কেন মিথ্যে কথা বলবেন। পার্লামেন্টে 12টা জমা দিতে কেউ ভুল করেন, নেত্রীও করেছে। ডিস্টরশন অফ ফ্যাক্ট, এটা একটা ডিস্টরশন অফ ফ্যাক্ট এবং একটা সাপ্রেশন অফ ফ্যাক্ট, এবং এটা একটা আপনার কিন্তু পানিশেবল অফেন্স, এটা আপনি করতে পারেন না। এবং সেখানে আপনি পাবলিকলি আপনি শপথ গ্রহণ করছেন এবং আপনি বলছেন যে আমি হচ্ছে শ্যামাপদ মুখার্জি, অথচ আপনি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। মানে এটা একটা হাস্যাস্পদ একটা জিনিস চলছে। আমাদের রাজ্যে এরকম বিভিন্ন ধরনের হচ্ছে যত রকমের আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে হচ্ছে। আগের দিনও আপনারা খবর করেছেন যে জাজেসদের যেখানে বসার কথা ছিল সেখানে বসে আছেন হচ্ছে একজন শ্রীকান্ত মহতা বলে একজন প্রডিউসার না, মুখ্যমন্ত্রীর শপথ সঙ্গী শিল্প এখন তো সিঙ্গাপুরে গেছেন। তাহলে এই মানে রাজ্যের মন্ত্রীরা বসে আছে। হ্যাঁ, এবার এখানে যেহেতু পোস্টের তো একটা মর্যাদা আছে, এগুলো তো সবকটা এগুলো তো বুঝতে তাতে একটা ওয়েট আছে। আপনি জাজের একটা পোস্ট, তার একটা যেমন মর্যাদা আছে, মন্ত্রীর যেমন একটা পোস্ট তার যেমন মর্যাদা আছে, পুরো ব্যাপারটাই না একটা খেলো হয়ে যাচ্ছে। এবং এই যে এই এত খেলো হয়ে যাচ্ছে, আইন কানুন কোনো মানছে না, কোনো মানে কোনো বালাই নেই, এইভাবে করলে কিভাবে রাজ্যটা চলবে। আর যেখানে সারদার মতো এখানে ফিরে আসি, এখানে যেমন 17 লক্ষ যেখানে ফ্যামিলি পরিবার এখানে যুক্ত আছে, আপনি যদি মিনিমাম যদি 3 দিয়ে গুণ করেন তাহলে 50 লক্ষ মানুষের এখানে ভবিষ্যৎ জড়িত তাদের। এবং তারা আজকের আপনি যদি দেখেন তারা সব থেকে গরিব এবং ক্ষুদ্রতম অংশের মানুষ। তারা মানে তারা কেউ ড্রাইভার, কেউ হচ্ছে বাড়ির কাজের লোক, এই ধরনের প্রান্তিক মানুষের হচ্ছে জীবনযাপন তার সঙ্গে জড়িয়েছে, তাদের সারা জীবনের পুঁজি সেখানে আছে। এবার সেখানে তার রাজনৈতিক অর্থনীতির কিছু জায়গা আছে, পলিটিক্যাল ইকোনমির কিছু জায়গা আছে, যে ভারত বা পশ্চিমবঙ্গে ব্যাংকিং সেক্টর হচ্ছে সেসব তো একটা ডেফিনেটলি আছে। কিন্তু রাজনৈতিক যে শেল্টারে এই ধরনের চিটফান্ড বাড়ে
এবং সেক্ষেত্রে যদি রাজনৈতিক যে ফোর্স তারা যদি কোনো রকমের যদি এর বিরুদ্ধে কোনো রকমের কোনো পজিশন না নেয় এবং সরকার যদি খুব বলিষ্ঠ ভাবে যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের পজিশন যদি না নেন, তাহলে এরকম আরো কিছু বাড়বে এবং আইনের মতো আর চলবে না। আমি প্রতিপক্ষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবেশ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। এজলাস তো বদল হলো, কিন্তু কি আশ্চর্য, নির্দেশটা বদল হলো না। বিচারপতি বদল হলেন, কিন্তু দীপঙ্কর দত্ত যে নির্দেশ দিয়েছিলেন প্রায় সেই নির্দেশই দিলেন মাননীয় বিচারপতি হরিশ টন্ডন। একেবারে পরিষ্কারভাবে 4 সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিজিকে আদালতে ডাকলেন। আপনাদের স্মরণে থাকবে যে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত নির্দেশ দিয়েছিলেন এবং সেই ডিজিকে ডাকার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে রাজ্য সরকার। আবার কিন্তু পারুই কাণ্ডের ডিজিকে হাইকোর্ট তলব করলো যে হাইকোর্টে আসতে হবে 4 সেপ্টেম্বর। এখানেই শেষ নয়, নিম্ন আদালতের নির্দেশ না মেনে চার্জশিট নিম্ন আদালতে কিভাবে এত দ্রুত তড়িঘড়ি করে জমা দেয়া হলো অনুমতি না নিয়ে, সে নিয়ে কিন্তু আবার প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি হরিশ টন্ডন। দেখাবো। পারুইকাণ্ডে বিচারপতি দীপঙ্কর দত্ত সুরি শোনা গেল বিচারপতি হরিশ টন্ডনের গলায়। 4 সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিজিকে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন। পারুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশে গঠিত সিট হাইকোর্টকে এড়িয়ে নিম্ন আদালতে চার্জশিট জমা দেওয়ায় বিস্ময় প্রকাশ বিচারপতির। মঙ্গলবার পারুই মামলার শুনানির শুরুতে বিচারপতি হরিশ টন্ডন প্রশ্ন করেন, কিসের ভিত্তিতে নিম্ন আদালতে চার্জশিট পেশ করা হয়েছে, পুলিশ না সিট, কার তদন্তের ভিত্তিতেই চার্জশিট পেশ করা হয়েছে? জবাবে সরকারি আইনজীবী মঞ্জিত সিংহ বলেন, সিটের তদন্তের ভিত্তিতেই চার্জশিট পেশ করা হয়েছে। এরপরে বিস্মিত বিচারপতি মন্তব্য করেন, সিট চার্জশিট পেশ করলো অথচ হাইকোর্টকে জানালো না, এত তাড়া কিসের? কেন ডিজিকে ডেকে প্রশ্ন করব না? কেন জানতে চাইবো না যে হাইকোর্টকে না জানিয়ে কেন চার্জশিট পেশ করা হলো? এই প্রসঙ্গে অভিযুক্ত পক্ষের আইনজীবী তাপস ঘোষ বলেন, সিট হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করছে, তাদের উচিত ছিল হাইকোর্টের অনুমতি নিয়ে চার্জশিট পেশ করা। তখনই সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোর্টের তত্ত্বাবধানের প্রয়োজন কি? আমার মতে তত্ত্বাবধানের অধিকার শুধু সুপ্রিম কোর্টেরই আছে। তাছাড়া এই মামলায় নতুন করে তদন্ত কিংবা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর যদি তদন্ত করতেই হয় তাহলে সেটা হবে নিম্ন আদালতের বিচার্য বিষয়। এরপরে ক্ষুব্ধ বিচারপতি হরিশ টন্ডন বলেন, যেভাবে রাজ্যের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল ও ডিজিকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে তাতে আমি অবাক। সিট হাইকোর্টের প্রশ্নের জবাব দিতে বাধ্য। তদন্তের স্বার্থে হাইকোর্টে তাদের হাজিরার নির্দেশও দিতে পারে। এরপর দীর্ঘ 5 ঘন্টা শুনানি চলার পর বিচারপতি প্রশ্ন করেন, নিম্ন আদালতে এই চার্জশিট কে পেশ করেছে, সিট না সিটের তদন্তকারী অফিসার? জবাবে সরকারি আইনজীবী বলেন, এই ধরনের মামলার ক্ষেত্রে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার, তবে এই ক্ষেত্রে চার্জশিট পেশ করেছেন সিটের প্রধান তথা রাজ্য পুলিশের ডিজি। তখন বিচারপতি প্রশ্ন করেন, চার্জশিট পেশ এবং চার্জশিটে কি তথ্য রয়েছে সে বিষয়ে সিটের বাকি আধিকারিকরা কি জানেন? লিখিত আকারে তাদের সম্মতি রয়েছে? থাকলে সেই সম্মতিপত্র আদালতকে দেখানো হোক। যদিও বিচারপতির এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবীরা। এরপরই বিচারপতি হরিশ টন্ডন নির্দেশ দেন, 4 সেপ্টেম্বর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে ডিজিকে। দিতে হবে মূলত 3টি প্রশ্নের উত্তর। নিম্ন আদালতে চার্জশিট পেশ করার আগে কেন হাইকোর্টের অনুমতি নেওয়া হয়নি বা আদালতকে অবগত করা হয়নি? চার্জশিটের বিষয়বস্তু সম্পর্কে সিটের অন্যান্য আধিকারিকরা জানেন কি এবং তাদের লিখিত সম্মতি আছে কি? তদন্ত শেষ হওয়ার পর সিট কি কি গুরুত্বপূর্ণ তথ্য এখনো পর্যন্ত পেয়েছে? 4 সেপ্টেম্বর 2014 মহামান্য কলকাতা হাইকোর্টে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি নিজে উপস্থিত থেকে বলবেন যে কেন ইনফর্ম করা হয়নি কলকাতা হাইকোর্টকে। হাইকোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে। এখনও পর্যন্ত মামলার যা গতি প্রকৃতি তাতে আমরা খুব খুশি। এর আগে এই পারুই মামলাতে ডিজি জিএমপি রেড্ডিকে আদালতে তলব করেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সেবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। এবার তারা কি করে সেটাই দেখার। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। বাবু, 10ই এপ্রিল মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত যা রায় দিয়েছিলেন আর 19শে আগস্ট হরিশ টন্ডন যা বললেন, সাদা চোখে আমরা যারা আইনের ছাত্র নই, আইনজীবী নই, খুব কিন্তু তফাৎ দেখছি না। সেই ডিজিকে হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ। হ্যাঁ, সত্য পুরনো হয় না। 1977 সালে ইংল্যান্ডের প্রসিদ্ধ বিচারপতি এবং আইনবিদ লর্ড আলফ্রেড টমসন ডোনিং একটা পুরনো উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে তুমি যত ঊর্ধ্বেই হও আইনের ঊর্ধ্বে নও। সে পুরনো হয় না বলেই সত্য পুনরাবৃত্ত। 14ই ফেব্রুয়ারি 2014 সিট গঠন হয়েছিল হাইকোর্টের নির্দেশে 4 সদস্যের ডিজির নেতৃত্বে। তা আজকে ডিজি কেন বলবেন না? প্রত্যেকটা দিন যে তদন্তের রিপোর্ট জমা পড়ছে, মহামান্য বিচারপতি সঞ্জীব ব্যানার্জি থেকে শুরু করে
মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত, এখন মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন, তিনজনই অসন্তোষ প্রকাশ করেছেন। 21শে জুলাই 2013, 17 জুলাই যে প্রভোকেটিভ স্পিচ, সেটা তো নিজের নামের মতো সবার মুখস্থ হয়ে গেছে। 21 নম্বর 1-এর 21শে জুলাই সাগর ঘোষকে গুলি করা হয়েছিল। সাদা কাগজে ওনার স্ত্রীকে বন্দুক ঠেকিয়ে কপালে সই করিয়ে নেওয়া হয়েছিল। প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা জায়গায় তদন্তের এরকম অবস্থা। 6 মাস 20 দিন বাদে ফরেনসিক দল গেছে, তদন্ত হচ্ছে, এটা নিরপেক্ষ, সঠিক হচ্ছে। 41 জনের নামে এফআইআর হয়েছিল, কজনকে চার্জশিট দিয়েছে? হাইকোর্টের নির্দেশে সিট গঠন, চার্জশিট দিলেন 16 জুলাই 2014, মোটামুটি 1 বছর হাইকোর্টকে না জানিয়ে। কেন? হাইকোর্টের নির্দেশে সিট, ডিজির নেতৃত্বে 4 সদস্যের সিট, জানাবেন না? না, আজকেও যেমন মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছেন যে রাজ্য কেন সিটকে আড়াল করছে। অনেকে বলছেন রাজ্য সিটকে আড়াল করছে কারণ সিট মূল অভিযোগ থেকে আড়াল করেছেন, সিট মাননীয় অনুব্রত মণ্ডলকে আড়াল করেছেন, সেই জন্য রাজ্য তার প্রতিদানে হিসেবে সিটকে আড়াল করছে। তার কারণ চার্জশিটে কোথাও আপনার যে নামটা, যেটা আমার মনে আছে এই মামলা যখন শুরু হচ্ছে আপনি খুব ইঙ্গিতবাহীভাবে কেষ্টবিষ্টু বলতেন, সেই কেষ্টবাবু অর্থাৎ অনুব্রত মণ্ডলের নাম নেই চার্জশিটে। না, নাম নেই তো, শুধু সিট আড়াল করেছে কেষ্টবাবুকে, রাজ্য আড়াল করছে সিটকে। সিট তো প্রথম দিন থেকে করছেন। 23শে ডিসেম্বর 2013 সিআইডি হয়েছিল এই মামলায়, তারপরে 14ই ফেব্রুয়ারি সিট গঠন হয়েছে। সিট তো প্রথম দিন থেকেই যে রিপোর্টই জমা দিচ্ছেন তাতেই অসন্তোষ প্রকাশ করছেন। সিট আজকে যে তদন্তটা যেটা সঠিক, যে নিরপেক্ষ হচ্ছে না, এটা প্রত্যেকটা জায়গায় দেখা গেছে। এখন তো রাজ্যে তোলাবাজিটা শিল্প, আর নোংরা কথা বলাটা শিক্ষা, আর খুনে অভিযুক্তদের নিয়ে চলাটাই হচ্ছে প্রশাসন। কে দিন এলো আমি তো বুঝে উঠতে পারছি না, কেউ বুঝতে পারছে না। আমি দ্রুত একবার যে প্রশ্নে আমরা ছিলাম সেখানে যাব, যে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন আজ প্রশ্ন তুলেছেন যে রাজ্য কেন সিটকে আড়াল করছে। অনেকের ব্যাখ্যা, তার কারণ সিট রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা, শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা শ্রীযুক্ত অনুব্রত মণ্ডলকে আড়াল করেছেন, সেই জন্য রাজ্য সিটকে আড়াল করছে। পাড়ুই তদন্তে সিট তৈরি করে দিয়েছে হাইকোর্ট, তদন্ত চলছে হাইকোর্টের পর্যবেক্ষণে, কিন্তু সেই মামলায় সিট চার্জশিট পেশ করেছে হাইকোর্টের অনুমতি না নিয়ে। কেন এমনটা করা হলো মঙ্গলবারের শুনানিতে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। আইনজীবী মহলের একাংশ মনে করছে সিট কেন এমনটা করেছে তা খুবই স্পষ্ট এবং সুপরিকল্পিত। উদ্দেশ্য একটাই, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রেহাই দেওয়া। কারণ 14ই জুলাই সিউড়ি আদালতে সিট যে চার্জশিটটি পেশ করেছে তাতে অনুব্রত মণ্ডলের নামই নেই। পাড়ুই কাণ্ডের শুরু থেকে অনুব্রত মণ্ডলের দিকে অভিযোগের আঙুল তুলেছে নিহত সাগর ঘোষের পরিবার। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, মামলার শুনানিতে বারবার সিটকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই প্রেক্ষাপটে অনুব্রত মণ্ডলকে রেহাই দিতে এবং তাঁকে গ্রেপ্তারের প্রশ্ন যাতে বারবার না ওঠে তা নিশ্চিত করতে সিট তড়িঘড়ি নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তাদের মতে এই চার্জশিট পেশ করার পর সিট বলার সুযোগ পেয়ে যাবে যে ব্যক্তির নাম চার্জশিটেই নেই তাকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব। কিন্তু এই চার্জশিট হাইকোর্টের অনুমতি নিয়ে পেশ করতে গেলে সেক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা ছিল, কারণ অনুব্রতকে কেন গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে হাইকোর্টেই বারবার প্রশ্নের মুখে পড়েছে সিট। আইনজীবীদের একাংশের মতে এসব কথা মাথায় রেখে অনুব্রতকে আড়াল করতে হাইকোর্টের অনুমতি না নিয়ে তড়িঘড়ি চার্জশিট নিম্ন আদালতে পেশ করে সিট। পাশাপাশি বিচারপতি হরিশ ট্যান্ডন এদিন প্রশ্ন তুলেছেন সিটকে রাজ্য সরকার কেন বাঁচানোর চেষ্টা করছে। বিরোধীদের অভিযোগ এটাই হওয়ার ছিল, কারণ সিট প্রথম থেকে অনুব্রতকে আড়াল করেছে, আর তাই রাজ্য সরকার সিটকে আড়াল করছে। সাগর ঘোষের পরিবার বারবার অনুব্রতর দিকে আঙুল তুললেও বীরভূমের জেলা তৃণমূল সভাপতির গায়ে কোনো আঁচড় পড়েনি। উল্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে অনুব্রতকে। বিরোধীদের বক্তব্য সিট যেহেতু অনুব্রতকে আড়াল করে চলেছে তাই রাজ্য সরকারও প্রথম থেকেই সিটের পাশে। বিরোধীদের কটাক্ষ, আসলে সিটের মাধ্যমে অনুব্রতকে আড়াল করার চেষ্টা তো রাজ্য সরকারই করছে। এবিপি আনন্দ। বিজেপি নেতা তথাগতরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তথাগতদা, এইটা নিয়ে আমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিজিকে যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত 10ই এপ্রিল, আজকে 19শে আগস্ট হরিশ ট্যান্ডন
মাননীয় বিচারপতি তিনি একেবারে এক নির্দেশ দিলেন, অর্থাৎ এজলাস বদল হলো কিন্তু নির্দেশ বদল হলো না। কি বলবেন? প্রশ্ন হচ্ছে এরপরে রাজ্য সরকার কি করবে, কারণ যেভাবে রাজ্য সরকার সিটকে সমর্থন করেছিল, অনুব্রত মণ্ডলকে আড়াল করার চেষ্টা করেছিল এবং ডিজির আদালতের সামনে আসা আটকাবার জন্য দীপঙ্কর দত্তকে একটা আশ্বাসবাণী দেয়া সত্ত্বেও পরের দিন গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা আটকে দিয়েছিল, এবারও কি রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে? যদি তাই যায় তাহলে তো এটা চরম নির্লজ্জতা হবে। মানে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে তাতে, যে রাজ্য সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে অনুব্রত মণ্ডলকে আড়াল রাখা এবং সিটের কুকীর্তি গোপন রাখা। যেতে পারে রাজ্য সরকার, আমার আশঙ্কা হচ্ছে রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে হেরে গেলে এবার হয়তো সুপ্রিম কোর্টেও যেতে পারে, এসএলপি করতে পারে, কিছুই অসম্ভব নয়। কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে নির্লজ্জতাটা প্রকট হয়ে পড়েছে এবং পরিষ্কার একটা জিনিস দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকার একটা লোককে আড়াল করার চেষ্টা করছে, যে প্রকাশ্যে বলেছে অমুকের বাড়িতে গিয়ে বোম মার। এই হচ্ছে আজকের রাজ্য সরকারের চেহারা। শীর্ষেন্দু বাবুর কাছে যাব, রাজ্য সরকারের পক্ষে ডিভিশন বেঞ্চে যাওয়ার কতটা সম্ভাবনা, মানে আইনত তো সম্ভব, রাজ্য সরকার যেতে পারে, আইনত সম্ভব। এখন সিঙ্গেল বেঞ্চে হয়েছে, তারপরে ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে আবার সুপ্রিম কোর্ট আছে, সেটা যেতেই পারে। কিন্তু আগের বারে যেভাবে 10ই এপ্রিল মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত এই অর্ডার দিয়েছিলেন ডিজির অ্যাপিয়ারেন্স এবং জুডিশিয়াল যে নোট দিয়েছিলেন মঙ্গল কোর্টে 21 নম্বর 1-এর সাথে মুখ্যমন্ত্রীর একই মঞ্চে দেখা গেছিল, এই দুটো স্টে নেওয়ার জন্য পরের দিনে রাজ্য সরকার ছুটলেন, তো স্টে পেয়েছিলেন, কিন্তু আবার সেই ডিজির অ্যাপিয়ারেন্স। এটা প্রত্যেকটা দিন দেখা গেছে যে আজকে যদি স্কুলের কোনো ঘটনা ঘটে সবাই তো এসে হেডমাস্টার কি বলবেন, ডিজির নেতৃত্বে সিট, ডিজিকে তো আসতে হবে, বলতে হবে তুমি কেন তদন্ত করছো না, কেন বলছো না এরকম সঠিক হচ্ছে না, কেন নিরপেক্ষ হচ্ছে না, কেন এতদিন হচ্ছে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত বলতে হবে যে চার্জশিট দিলেন হাইকোর্টকে না জানিয়ে, চার্জশিট যাদের যাদের দিলেন তারা জড়িত আছে কি নেই, আরো কোনো অভিযুক্তরা তাদের কেন চার্জশিটে নাম নেই। শীর্ষেন্দু এই পাটেই আসবো যে আদালতকে না জানিয়ে চার্জশিট পেশ করা হলো নিম্ন আদালতে, সেই নিয়েও আজকে মাননীয় বিচারপতি হরিশ চান্ডান সরাসরি প্রশ্ন তুলেছেন। 28 পাতার চার্জশিটে মাত্র 3 পাতায় এত বড় পারুই মামলা তদন্ত প্রক্রিয়ার বিবরণ দেয়া হয়েছে। তাতে বিশদে তদন্তের কোনো তথ্য যেমন নেই, তেমনই নেই 8 জন অভিযুক্তের ঘটনায় কি ভূমিকা ছিল। প্রশ্ন উঠছে কেন? চার্জশিটে এফআইআর হিসাবে সাগর ঘোষের স্ত্রী সরস্বতী ঘোষের অভিযোগপত্রটি ভিত্তি হিসাবে ধরা হয়েছে, অথচ সাগর ঘোষের মৃত্যুর দিন তার পুত্রবধূর দায়ের করা অভিযোগপত্রটিকে আবেদনপত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগপত্রেই অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরী সহ 41 জনের নাম ছিল। আশ্চর্যজনকভাবে যে 8 জনকে সিট অভিযুক্ত করেছে চার্জশিটে, তাদের প্রত্যেকেরই নাম রয়েছে শিবানী ঘোষের অভিযোগে। তাহলে অনুব্রত বিকাশদের নাম বাদ পড়ল কেন? ব্যাখ্যা নেই চার্জশিটে। হাইকোর্টের তত্ত্বাবধানে পারুই মামলা তদন্তকারী সিটের সিউড়ি আদালতে জমা দেওয়া চার্জশিটকে কেন্দ্র করে উঠছে এমনই একাধিক প্রশ্ন। আইনজীবী ও ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী 4 সেপ্টেম্বর বিচারপতি হরিশ টান্ডনের এজলাসে ডিজি উপস্থিত হলে তাকে এইসব প্রশ্নের মুখোমুখি হতে পারে। গত 14 জুলাই সিউড়ি আদালতে জমা দেওয়া চার্জশিটে সিট জানিয়েছে 8 জন অভিযুক্তের মধ্যে 5 জন জামিনে মুক্ত, 1 জন শেখ আসগর এখনো পলাতক এবং 2 মূল অভিযুক্ত ভগীরথ ঘোষ ওরফে ভোগী এবং সজল কান্তি ওরফে সুব্রত রায় ওরফে শুভ জেল হেফাজতে রয়েছেন। গত বছরের 21 জুলাই সাগর ঘোষের খুনের ঘটনার 7 মাস পর এই বছরের 10ই ফেব্রুয়ারি 5 জনকে গ্রেপ্তার করে সিআইডি। প্রসঙ্গত ওই 5 জনের নামই শিবানী ঘোষের অভিযোগে ছিল, সরস্বতী ঘোষের এফআইআরে নয়। তারও অনেক পর 24 এপ্রিল ভোগী এবং 21 মে সজল কান্তিকে গ্রেপ্তার করে সিট। ঘটনার সাক্ষী ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া গোপন জবানবন্দি থেকে সূত্র পেয়েই ওই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে চার্জশিটে জানিয়েছে সিট। এমনকি 8 জনকে অভিযুক্ত করার ক্ষেত্রেও গোপন জবানবন্দির কথা উল্লেখ করেছে সিট। অথচ সাগর ঘোষের পুত্রবধূ শিবানী ঘোষ যে গোপন জবানবন্দিতে অনুব্রত মণ্ডল এবং বিকাশ রায়চৌধুরীর নাম জানিয়েছিলেন, তার ভিত্তিতে তদন্তকারীরা কি ব্যবস্থা নিয়েছিলেন বা আদৌ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তার কোনো উল্লেখ চার্জশিটে নেই।
প্রসঙ্গত শিবানী ঘোষ এই প্রশ্নগুলির উত্তর চেয়েই হাইকোর্টে গিয়েছেন। মঙ্গলবার পারুই মামলার শুনানির সময় শিবানী ঘোষের আইনজীবী ফিরোজ এডুলজি এই প্রশ্নগুলি আদালতের সামনে তুলে ধরে পুলিশের ভূমিকা খতিয়ে দেখা উচিত বলে জোরালো সওয়ালও করে। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। মানন্দা, আপনার কি মনে হয় এই যে বাইপাসিং অফ অনারেবল হাইকোর্ট এটা কেন, কি উদ্দেশ্যে আদালতের কাছে, আদালতকে না জানিয়ে নিম্ন আদালতে চার্জশিট পেশ? মুখ্যমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে তিনি যে কোনো সাংবিধানিক সংস্থাকে মানেননি এটা এর আগে প্রমাণ দিয়েছেন। 150 বছর পূর্তিতে আদালতের মহামান্য বিচারপতিদের সম্বন্ধে যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছেন, এটা প্রশাসক হিসাবে মমতা ব্যানার্জির কাছে, এটা মুখ্যমন্ত্রীর কাছে বেমানান নয়, এটি স্বাভাবিক। যদিও আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে, আমাদের দেশে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভিভি গিরিপন্ত আদালতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিয়েছেন 1970 সালে, তার নির্বাচনে একে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু গেছিলেন। তিনি বললেন যে রাষ্ট্রপতি হিসেবে তিনি নাও যেতে পারতেন, বিচারকরা তাই বলেছেন। তিনি বললেন না, আদালতকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মুখ্যমন্ত্রী আদালতের মহামান্য বিচারপতিদের সম্বন্ধে যে সমস্ত কটূক্তি করেছেন, যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছেন, এবং এটা তার পক্ষে স্বাভাবিক। এই প্রশাসনের এই সমস্ত লোকেরা আদালতকে না মানলে তাদের রিওয়ার্ড দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়াটা তার একটা হয়ে গেছে। আমাদের একটা কথা আছে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আজকে রায়ের পরে একটা ঠিক হয়েছে যে হাকিম নড়ে গেছে, কিন্তু হুকুম নড়ে না। কারণ বিচার ব্যবস্থা আমাদের দেশে এমন একটি অবস্থা যে যে বিচারের রায়তে শাস্তি পায় তাকেও বিচারের রায়টা মাথা পেতে মেনে নেন। তিনিও বিচারকের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। ব্যতিক্রমী হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি গোড়া থেকেই তার একটা হয়ে গেছে, আজকে তার দলের সম্পদ হয়ে গেছে। এই কেষ্টবিষ্টুরা তার দলের সম্পদ হয়ে গেছে। এই কেষ্টবিষ্টুরা দলের সম্পদ হতে পারে, তিনি এটা ধরে নিয়েছেন। এখন মানুষের উপর তার আস্থা নেই। এরা যখন অপরাধ করে, সেই অপরাধকে আড়াল দেওয়ার চেষ্টা করবে কোনো সৎ, যাদের মেরুদণ্ড আছে, সে সমস্ত পুলিশ অফিসাররা তাদের আড়াল দেবে না, তাদের শাস্তি ব্যবস্থা হবে। ফলে উনি এমন পুলিশ অফিসারকে ডিজি করেছেন, যে লোককে ডিজি করেছেন, যে লোককে পুলিশ অফিসার করেছেন, যাদের মেরুদণ্ড আছে বলে মনে হয় না। একটা বাচ্চা ছেলেও বললাম তো, জুতো আগিয়ে দেবে না, কিন্তু চটি আগিয়ে দিচ্ছেন। তো আজকে এই ডিজি তার হয়ে এত অপরাধ করলেন, আদালতের নির্দেশকে উপেক্ষা করে তিনি করেছেন। তো স্বাভাবিক কারণেই উনি ডিজিকে প্রোটেকশন দেবেন। কারণ ডিজি তো ওই যেটা বলছিল যে আমি সিটের জন্য, সিট আমার জন্য। ফাইন, আমি একটু বিজন বাবুর কাছে যাব, যে আমি ব্যক্তি মানুষে ব্যক্তি আলোচনায় ঢুকছি না, কিন্তু আপনি আমার একটা সোজা কথা বলুন। সেটা হচ্ছে ডিজি আদালতে গিয়ে, যেটা কোর্ট মনিটরড একটা ইনভেস্টিগেশন এবং আদালত মনিটর করছে, সেখানে কি সমস্যা যে সেই কেস নিয়ে যদি মাননীয় বিচারপতিরা কিছু জানতে চান সেটা বলা? মানে আমি বলছি এর মধ্যে তো কোনো মানে অসম্মান নেই না, মানে বিষয়টা দুভাবে আমি দেখছি, দুটো বিষয় দেখছি। মহামান্য আদালত থেকে বলা হয়েছে কেন এত তাড়াতাড়ি চার্জশিট পেশ করা হয়েছে, একটা প্রশ্ন উঠেছে। অথচ দেখুন না, এবং আরেকটা পয়েন্ট আপনি বাদ দিচ্ছেন, আদালতের অনুমতি না নিয়ে। হ্যাঁ, আমি ওটাই যাব। তাহলে হয়তো যদি আদালতে ঠিক সময় ঠিক চার্জশিট হতো, হয়তো প্রশংসিত হতো। সেটা হয়নি। কি হয়েছে আমি পরে বলছি। আমি বলছি এত তাড়াতাড়ি বহু ক্ষেত্রে আমরা দেখেছি আদালত, অনেকে বলছেন এই জন্যই হয়নি, তার কারণ অনুব্রত মণ্ডল এবং মুখ্য দুজন অভিযুক্ত নাম নেই চার্জশিটে, এক এবং অভিযোগপত্রে 1 এবং 2 নম্বর নাম, এই দুটো নাম নেই, যার ফলে চার্জশিট বাতিল হয়ে যেতে পারতো, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারতো, সেই জন্য হাইকোর্টে যাওয়া হয়নি অনেকে বলছেন। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য পুলিশ যে ভালো কাজ করেছে সেটা বলতে হবে। 2, বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ যদি ভালো কাজ করে আমরা কখনো তাদের প্রশংসা করি, এক্ষেত্রে কিন্তু পুলিশ তাড়াতাড়ি করেছে, চার্জশিট জমা দিয়েছে। এবার কারো কারো মনে হতে পারে যে এই নাম নেই বা অন্য একটা নাম পাওয়া যাচ্ছে না, তাড়াহুড়ো করে চার্জশিট জমা দেওয়ার জন্য নাম বাদ পড়াতে এই প্রশ্ন হাইকোর্টকে না, উল্টোটা, যে তাহলে কি নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠবে, সেই জন্য বাইপাস করা হলো, সেই জন্য কোর্টকে জানানো হলো না। প্রশ্নটা সেইখানে কিছু বলছি, আমার বোধগম্য হচ্ছে না, সেটা হলো
যে তাড়াতাড়ি হাইকোর্ট জমা দেওয়া হয়েছে সেই জন্য বিজনের মতে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেই জন্য বিজনের মতে পুলিশের প্রশংসা করা উচিত, কিন্তু এই তাড়াতাড়ি দেওয়ার মধ্যে হাইকোর্টকে এড়িয়ে যাওয়া হলো কেন? হাইকোর্ট তো স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে হাইকোর্টের তত্ত্বাবধানে এই অনুসন্ধানটা হচ্ছে এবং হাইকোর্টকে জানিয়ে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে, তাহলে কেন হাইকোর্টকে এড়িয়ে চার্জশিট জমা দেওয়া হবে? এখানেই প্রশ্ন যে নিম্ন আদালতে যে কজনের নাম আছে, আমি একটা কথা বলি, যে কজনের নাম আছে তাদের মধ্যে যখন প্রথম 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল সিট গঠনের পর 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার জন্য তারা বেরিয়ে গেছে। আমি একটা প্রশ্ন করব, আদালতে যখন এটা পেশ করা হয়েছে প্রশ্নটা হলো আপনি বলেছেন নিম্ন আদালতে যখন পেশ করা হয়েছে, আমি ওখানে প্রশ্ন করছি, তো আইনজীবী আমাদের তো এতটা নেই, আমি শ্রীসেন্দুকে একটা জিজ্ঞেস করছি, আমি তোমাদের এখানে ফুটেজে দেখলাম যে একজন আইনজীবী বোধহয় বললেন, সরকার পক্ষে কেউ বললেন যে আদালত একমাত্র সুপ্রিম কোর্ট পারে যে প্রশাসন এইভাবে হস্তক্ষেপ করে নির্দেশ দিতে পারে, তদন্তের নির্দেশ বা একজন বললেন বোধহয়। তো আমি তো আইনজীবী না, আমার মানে সরকার পক্ষ বলেছে, আমার কোন আইনজীবী বলেছেন না তো খেয়াল করিনি, তো আমার তো আইন সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই। তো শ্রীসেন্দু এখানকার আমাদের মধ্যে একটু আইনজীবী আছেন, কোর্টে প্র্যাকটিসও করেন, তো আমি ওখানে জিজ্ঞেস করছি যে এটা কি সত্যি যে হাইকোর্ট বা লোয়ার কোর্ট বা কোনো কোর্ট দিতে পারে না প্রশাসনকে? ভুড়ি মামলা আছে, না আছে তো আমি দেখেছি, কিন্তু এটা কি মামলা আছে যেখানে না নির্দেশ দিতে পারে না বললো তো একজন একটা সুপ্রিম কোর্ট পাবলিকের কাছে একজন কথা বলছেন, এটা তো গুরুত্বপূর্ণ কথা, আমি জানি একটা কথা বলবো। না ঠিকই, নন্দীগ্রাম নেতাই সমস্তই তো যেখানে বিষয়টা ছিল নিম্ন আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে, নিম্ন আদালতে জমা দেওয়ার পর আপনি একটা অংশ কেন বারবার বাদ দিচ্ছেন? হাইকোর্টকে না জানিয়ে। হ্যাঁ আমি যাচ্ছি তো, ওখানেই যাচ্ছি। তারপরে মহামান্য বিচারপতি বললেন যে যে 4 জন সিটের দায়িত্বপ্রাপ্ত ডিজিপির নেতৃত্বে তাদের সবার সহমত আছে কিনা সেটা তথ্য প্রমাণ সহ জমা দেওয়ার কথা বলেছেন, যে তাদের সহমত আছে কিনা প্রমাণ দেওয়ার কথা বলেছেন, আপনারাই দেখালেন স্টোরিতে। তো সেখানে প্রশ্ন, যদি এটা থাকে তাহলে তো হাইকোর্ট মেনে নেবে যে হ্যাঁ 4 জনের সই আছে বা 4 জন সহমত পোষণ করেছেন, এক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। প্রশ্নটা এখানে হচ্ছে কেন? না এটাও বলা হলো যে সত্যি যদি তাদের সহমত থাকে সেক্ষেত্রে সম্ভবত হাইকোর্টের তাহলে আর প্রশ্ন থাকছে না। হাইকোর্টকে জানানোই হাইকোর্টকে এড়ানো হচ্ছে কেন? প্রশ্ন থাকছে, সিট গঠন হয়েছিল হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে হয়েছে, হাইকোর্টকে না জানিয়ে আপনারা বলছেন হাইকোর্টকে না জানিয়ে ওখানে দিয়েছেন, দিতে পারেন কিনা, তখন হাইকোর্ট প্রশ্ন করেছে যে কে দিয়েছেন, ডিজিপি কি নিজে জমা দিয়েছেন কিনা, সিটের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কার নির্দেশে গঠন হয়েছিল, হাইকোর্টের নির্দেশে। একটা করে আসুন, সিম্পল, হাইকোর্টের নির্দেশে সিট গঠন হয়েছিল, সিট চার্জশিট দিল, কেন হাইকোর্টকে বললো না কার নির্দেশ হয়েছিল? না তারপরেই তো হাইকোর্ট ঘুরে গেল যে বললো যে আপনাদের সহমত আছে কিনা সেটা প্রমাণ দিন, সহমত আছে কিনা সেটা জানান হাইকোর্টকে। হাইকোর্ট ঘুরে গেল না আপনার ব্যাখ্যা আমি আসবো না এটা আপনারা স্টোরিতে দেখিয়েছেন। তার আগে আমি দেখাবো যে দীপঙ্কর দত্ত মাননীয় বিচারপতি 10ই এপ্রিলে তার রায় এবং এই 19 আগস্টে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের রায়, তাহলে কি কোথাও মিল দেখা যাচ্ছে? দেখুন, মাঝে কেটে গিয়েছে 4 মাস, বদলেছে এজলাস, বদলে গিয়েছেন বিচারপতিও, কিন্তু বদলালো না নির্দেশ। 10ই এপ্রিল পারুইকাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। 19 আগস্ট তাকে তলব করলেন এই মামলার বর্তমান বিচারপতি হরিশ ট্যান্ডন। 10ই এপ্রিল পারুই মামলার শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত সরকারি আইনজীবীর কাছে জানতে চান ডিজি অনুব্রত মণ্ডলের 17ই জুলাইয়ের বক্তৃতার সিডি দেখেছেন কিনা। জবাবে সরকারি আইনজীবী জানান 1 এপ্রিল সিটের হাতে সিডি এসেছে, ডিজি তা দেখেছেন। এরপরই ক্ষুব্ধ বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন, ডিজি অনুব্রত মণ্ডলের 17ই জুলাইয়ের বক্তৃতার সিডি দেখলেও কেন এখনো ওই রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি? আমরা কি সুরক্ষিত হাতে রয়েছি? ডিজি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এবার ডিজিকে এজলাসে উপস্থিত থাকতে বলুন, ডিজি আদালতের সব প্রশ্নের উত্তর দেবেন। মঙ্গলবার একই নির্দেশ দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তিনি বলেন 4 সেপ্টেম্বর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে ডিজিকে। চার্জশিট সংক্রান্ত হাইকোর্টের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাকে। বিচারপতি দীপঙ্কর দত্ত ডিজিকে তলবের নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার, স্বস্তি মিলেছিল। এবার আরও একবার অস্বস্তি ঢাকতে রাজ্য সরকার সেই পথেই হাঁটে কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। আমার কথাটা হচ্ছে সিট গঠন হলো কোর্টের নির্দেশে,
সিট তদন্ত করবে, কোর্টকে দেখাবে এবং কোর্টের পারমিশন নিয়ে প্লেস করবে। এখানে দুটো কোয়েশ্চেন, একটা হলো সেটা দেখানো হলো না, আর দুই এটা দেখানো না দেখানোর মধ্য দিয়ে, না দেখিয়ে প্লেস করার মধ্য দিয়ে কার্যত কোর্টের রায়কে নিগেট করা হলো। কেন করা হলো? করা হলো তার কারণ এগেইন সিটের একমাত্র কাজ, এটাও সিট ওটাও সিট, সারদাতে সিটের একমাত্র কাজ ছিল যারা অপরাধী তাদেরকে ধামাচাপা দেওয়া, এবং সেটা ছত্রে 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 প্রমাণিত হয়েছে। এখানেও সিটের একমাত্র কাজ, ওখানে একজন কমিশনার ইনচার্জ, এখানে একজন ডিজি ইনচার্জ, এখানেও সিটের কাজ যেভাবেই হোক, যাই কোর্ট বলুক, মুখ্যমন্ত্রী তো কোর্ট মানেন না মানে তার ভরসা নেই, তার মানবাধিকার কমিশনের উপরে ভরসা নেই, সংবিধান প্রদত্ত সংস্থাগুলোর উপরে তার ভরসা নেই, এটা সিটের লোকেরা বুঝে গেছে। ফলে সিটের এখন একমাত্র কাজ মুখ্যমন্ত্রীর যার উপরে ভরসা আছে, যাকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী চলতে পারবে না, তাকে সাপোর্ট দাও। যদি এমনটা হতো যে মানুষকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী চলতে পারবেন, ওরা কি করতেন আমি জানি না, কিন্তু ওরা বুঝে গেছেন যে অনুব্রত মণ্ডল কি মনিরুল ইসলাম কিংবা মুন্না ইকবাল মার্কা লোকেদের বাদ দিয়ে মুখ্যমন্ত্রী এক পায়ে হতে পারবেন না। এরাই প্রাণভোমরা, তৃণমূল কংগ্রেসের প্রাণভোমরা, সরকারের প্রাণভোমরা, অতএব মুখ্যমন্ত্রীর প্রাণভোমরা, অতএব সিটের প্রাণভোমরা। অতএব এদের বাঁচাবার জন্য যা করতে হবে তাই আমার করতে হবে, তা না হলে আমার চাকরি অ্যাট স্টেক, তা না হলে আমি এখান থেকে ওখানে শিফট করে যাবো, কি ওখান থেকে ওখানে শিফট করে যাবো, আমি বিপদে পড়ব। কম্পালসারি ওয়েটিং, এইরকম একটা এত মানে সেখানেই বলছিলাম প্রশাসন তার কাজ করছে না, প্রশাসন দেখে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনটা অ্যাডভান্টেজ। আমি সরকারও বলছি, আমি সরকার, এক মিনিট আমার হয়ে যাবে, আপনি বলেন তৃণমূল কংগ্রেসের কোনটা অ্যাডভান্টেজ। তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ যেটা, সেটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে অনুব্রত মণ্ডল করছে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা গায়ে অস্পষ্টভাবে অথবা না লাগিয়ে অথবা অন্য কোনোভাবে একই কাজ সিট করছে, একই কাজ ডিজি করছে, একই কাজ 8-4 আইপিএস করছে, একই কাজ 8-4 আইএস করছে। এবং সেই কারণে বলছিলাম এমনকি সারদা কাণ্ডে যেমন শ্যামাবাবু নাকি শ্যামা মুখার্জি কি শ্যামাপ্রসাদ শ্যামবাবু যেমন ধরা পড়ছে, আরো অনেক এরকম ধরা পড়ছে। কোন শিল্পীর বাড়িতে লাস্ট সিটিং হয়েছিল যেখান থেকে মুখ্যমন্ত্রী বলে দিলেন উত্তরে উনি আছেন, এবং উনি উত্তরেই ছিলেন। এই যেসব জানা গেল বোঝা গেল কোথায়, সেখানে কে কে ছিল সব ধরা পড়বে, এবং যারা যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ওখানে তারা ধরা পড়বে, তাদের কোমরে দড়ি পড়বে, তাদের কোমরে দড়ি না পড়ে কোনো উপায় নেই। একই রকম ভাবে সিট, আমি বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখছি, আইনের উপরে ভরসা রাখছি, এখানে একই রকম ভাবে সিট, যেভাবে সিটের মানে সিট কার্যত কোর্টের আদেশকে আমি বলবো অমান্য করে চলছে, তাদেরও কোমরে দড়ি পড়বে, তাদেরও কোমরে দড়ি। একটা অন্য লাইনে বলছি, সন্দেহ নেই ব্যাপারে, আমি একটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বলছি। আমরা অতীতে দেখেছি বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কংগ্রেস ছাড়া অন্যান্য দলের সরকারে আছে, যখনই আদালত থেকে কোনো অফিসার সমালোচিত হন আদালতে বিচার ব্যবস্থাপনায়, সঙ্গে সঙ্গে সেই রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকার যে দলের থেকেছে তারা কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, এটি স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে গত 3 বছর ধরে কোনো অফিসার সমালোচিত হলে বা ভৎসিত হলে তাকে সেই দপ্তরের মন্ত্রী বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেয়নি। এইটাতে আজকে মানুষের মধ্যে এই ধারণার অস্বাভাবিক নয়, মানে কল্পনাপ্রসূত হবে না, এই ধারণাটা বাস্তব হয়ে যাচ্ছে যে যারা এই অপরাধগুলো করছে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশেই অপরাধ করছে। একটা মিনিট বলি, শ্যামাপদ বাবুকে শুধুমাত্র ইডি ডেকে পাঠিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছেন, কাউকে জিজ্ঞাসাবাদ করলেই তিনি দোষী হন না। বরঞ্চ বিজন বাবু আপনি একমত হবেন যে নিজের নাম রাজভবনে দাঁড়িয়ে ভুল বলছেন, ঈশ্বরের নামে শপথ নিচ্ছেন, ভুল স্বাক্ষর করছেন, এটা অনেক বড়, এটা বরঞ্চ ভুল হতে পারে। না না ভুল না, এটা ভুল। আমি শুধু একদম ভুল, আমি শুধু মুখ্যমন্ত্রী শ্যামবাবুকে আর ক্যাবিনেট মিটিংয়ে ডাকতে পারবে না, মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে, রাজ্যপালের প্রেজেন্সে। আমি কোন সরকার বলবো না, কি রাজ্য সরকার, বাম সরকার, তৃণমূল সরকার, কংগ্রেস সরকার, বিজেপি সরকার নয়, আমি শুধু বলবো এখনো পর্যন্ত এই চিট ফান্ড যারা করলো তাদের আমরা সাধারণ মানুষের কাছে কেন পৌঁছতে পারলাম না। আপনি শুধু আমার একটা ছোট্ট কথার, আমার সময় একেবারে শেষ, যে যিনি নিজের নাম ভুল করেন
তাকে কোনো দায়িত্বপূর্ণ পদে কি রাখা উচিত? নিজের নাম ভুল যেহেতু করেছেন, যদি ভুল হয়, অবশ্যই ওনারা বলছেন যে ভুল করেছেন, আমি বলছি আইনগত যা শাস্তি হবে সে নিতে হবে। আরেকটা তথ্য দিই, এই মুহূর্তে সারা বাংলা একটা কথা বলবেন, আপনি বলবেন একটা কথা সঙ্গে বুঝতে পারবেন, সারা বাংলায় সারা বাংলায় এই মুহূর্তে যে ঘটনা ঘটছে, যারা এই চিট ফান্ডে জড়িত ছিল, কি এজেন্ট, কি যারা সংস্থায় টাকা দিয়েছে, মানে টাকা নিয়োগ করেছে, বিনিয়োগ করেছেন, তাদের কাছে একটা মানে চক্র শুরু হয়েছে যে তাদের কাছে গিয়ে বলা হচ্ছে আমরা আইনগত লড়বো। সারদা বলছি না, বেসিল থেকে শুরু করে যারা যারা আছে এর মধ্যে, তারা সবাই গিয়ে টাকা তোলা শুরু করেছে। এটা অবিলম্বে তার মাথায় কে, এই তার মাথায় কে, তার মাথায় একেবারে এটা শুরু হয়েছে স্নেহধন্য। না না, এই আপনি এটা সাধারণ মানুষকে সচেতন করার জন্য এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এটা অভিযোগ হতে পারে নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য। আমরা তিনটা তদন্ত নিয়ে কথা বললাম, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত, সারদা কাণ্ডে ইডি তদন্ত এবং পারুই মামলায় সিটের যে তদন্ত এবং মাননীয় বিচারপতির ডিজি কে হাইকোর্টে ডেকে পাঠানো, এই তিনটে বিষয়ে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক এদিকে।